হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোহনবাগান আড্ডা এপিসোড 6। আজকে আমরা কথা বলবো আমাদের 2023-24 সিজন রিভিউ নিয়ে। তো শুরু করা যাক আজকের এই পডকাস্ট। তো অনেকজনই জয়েন করে ফেলেছে আজকে। অনেকদিন পর আসা হচ্ছে, সবার সাথে কথাবার্তা হবে। আগেও আমরা করতেছি আমরা। তো আজকে এটা আমরা বেসিক্যালি ট্রান্সফার নিউজ নিয়ে বেশি কথা বলবো না। আমরা মোর অফ আমাদের কেমন গেল গোটা সিজনটা, ওটা নিয়ে আমরা বেশি আজকে আলোচনা করব। আমরা শিল্ড উইনার হয়েছি, আমরা লিগ চ্যাম্পিয়ন্স। হ্যাঁ, আইএসএল কাপটা হয়তো হেরে গেছি, কিন্তু আমরা লিগ চ্যাম্পিয়ন্স, এটা চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া, সবাই জানো এটা। তো আহ, এক এক করে আমরা জানবো যে সবার কিরকম লেগেছে আমাদের গোটা সিজনটা, কোথায় কি ফ্লস ছিল, কারণ কি চেঞ্জেস হবে পরের সিজন, সবাই জানি আমরা যে নেক্সট সিজন থেকে চেঞ্জেস আসবে। তো এবার এটাই জানতে হবে যে কোথায় কোথায় কোন পজিশনে কিরকম চেঞ্জ হবে, আর কি দরকার চেঞ্জেস গুলো, কেন দরকার চেঞ্জেস গুলো, আর কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে। তো ওগুলো আজকে আমরা ডিসকাস করবো। আমার সঙ্গে আজকে স্পিকার কৃষ্ণেন্দু দা আছে, উনি আজকে আছে। আর অবভিয়াসলি বাকিরা যারা চাইছে বলার জন্য, ওরা রিকোয়েস্ট করবে, ওদেরকে আমরা বলার সুযোগ দেবো। আর একটা কথা যে আপনারা যদি কোনো কমেন্ট করতে চান, একদম করতে পারেন। এই পোস্টের নিচে কমেন্ট করবেন, ওটা আমরা পড়ে ওগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা রিকোয়েস্ট করবো অবভিয়াসলি কৃষ্ণেন্দু দাকে, উনি আজকে স্পিকার আছেন এখানে, আরো বাকিরাও হবেন আস্তে আস্তে। তো উনি আজকে বলুন যে আমাদের কি আমাদের ফ্লস ছিল, আর কি কি আমাদের ইমপ্রুভমেন্টস হয়েছে 2022 সিজন থেকে। তো ওটাই আমরা জানতে চাই প্লিজ। প্রথমেই সবাইকে জয় মোহনবাগান বলে শুরু করব। তো আমরা যেটা অনেক আশা নিয়ে একটা সিজন শুরু করেছিলাম, তো সেখান থেকে আমাদের যে মূল লক্ষ্য ছিল এই সিজনের শুরুতেই, সেটা ছিল যে যে করেই হোক লিগ জেতা। তো সেটা আমরা পেরেছি, কিন্তু এর এর মানে এই নয় যে আমাদের সবকিছু মসৃণ ছিল। কোনোভাবেই কোনো কিছু মসৃণ ছিল না। শুরুটা হয়তো আমাদের ভালো হয়েছিল, তো কিন্তু তার সাথে কিন্তু চোট আঘাত বা অন্যান্য কারণে আমাদের অনেক কিছু পিছিয়ে যায়। তো সেগুলো আস্তে আস্তে আসবো। তো প্রথম থেকে আমরা যদি শুরু করি, তো জুয়ান ফেরান্ডো থেকে অ্যান্তোনিও হাবাস, জুয়ান ফেরান্ডো জমানাতে যখন আমাদের প্রথমে ছিল তখন সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে থাবা মারে কি চোট আঘাতেই প্রথম দিকে সেটা ইন্টারাপ্ট হয়ে যায়। তো তারপরে বিভিন্ন ফরমেশন চেঞ্জ, তারপরে আমাদের যে একটা সবচেয়ে বড় আমি যেটা উল্লেখ করব সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানের চলে যাওয়া। আশিক কুরুনিয়ান আমাদের ডুরান্ডের ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করেছিল ডুরান্ডের ক্ষেত্রে, প্লাস আগের বার আইএসএল এর ফাইনালে। তো ওখানেও একটা ফ্ল হয়েছিল। তো সবকিছু ওভারকাম করার পর আমাদের যখন প্রথম 5টা ম্যাচ আমরা বেশ ভালোভাবে কাটালাম, তারপরে আমাদের আসল পরীক্ষা শুরু হলো যখন আমাদের প্রথম কি বলে ইন্টারন্যাশনাল ব্রেকের পর যে আমরা যখন ফিরে এলাম, তখন আমাদের প্রায় পুরো টিমটার কিছু অংশ চোটের মধ্যে পড়ে গেল এবং আমাদের পারফরমেন্সে গ্যাপ হয়ে গেল। তো তারপরে সেটা সবকিছু কাটিয়ে আমরা যখন আবার হাবাস জমানায় এলাম, তখন আবার আবার আমাদের দলটা কি বলে মূল ট্র্যাকে এলো। আমি এটা এখানে একটাই জিনিস বলবো যে এই সিজনের থেকে আমরা যেমন আমরা একটা ট্রফি তুলেছি দুটো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু ফ্লজও ছিল। কারণ ফ্লজ এর বলতে গেলে আমরা যে তিন ডিফেন্সের যে ফরমেশনটা ইমপ্লিমেন্ট করেছিলাম, সেই তিন ডিফেন্সের ফরমেশনে সুভাশিস বসুর ক্ষেত্রে আমি বেশি উল্লেখ করব। তার কারণ হচ্ছে ও যেহেতু ক্যাপ্টেন ছিল, তো সুভাশিস বসুর যে পজিশনিং, প্রথম কথা হচ্ছে সুভাশিস বসু আউট অ্যান্ড আউট সেন্ট্রাল ব্যাক না। আর সুভাশিস বসুর যখন ওভারল্যাপিং কোয়ালিটি থাকে, ওভারল্যাপিং কোয়ালিটিটা অতটাও আমি ভালো বলবো না অন্যান্য এই দেশের লেফট ব্যাকের মতো। তো আমি সেক্ষেত্রে যখন সুভাশিস বসু একটা দিকে যেমন ট্যাকেলিং বা স্ন্যাচিং এর ক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে সুভাশিস বসুর অন্যান্য ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছে বা বিল্ড আপ অনেক স্লো হয়। সেখানে সুভাশিস বসুর দিক থেকে আমরা অনেক কিছু ফ্লস আমরা পেয়েছি, এবং মানে অনেক স্লো রিয়াকশন বা কিছু অনেক ক্ষেত্রে সেগুলো বাঁচিয়ে নেওয়া গেছে, কিন্তু তবুও আমরা মনে করি যে সুভাশিস বসু যদি আর একটু এফিসিয়েন্ট হতো। তো আমরা আমরা এটা সবাই জানি যে আমরা যেহেতু আমরা লিগ জিতলেও আমরা মুম্বাই বা উড়িষ্যার মতো অতটাও ডমিনেট করে খেলতে পারিনি। পিটার ক্র্যাটকি এসে যেটা
মুম্বাইকে করেছে, বা ফার্স্ট হাফে ম্যানুয়েল মার্কেজ যেটা গোয়াতে করেছিল, বা থ্রু আউট সিজন লোবেরা যেটা করেছিল, সেরকম আমরা যে ডমিনেটিং ফুটবল সেটা খেলতে পারিনি। আমরা শুধু টিম গেম বলবো। তার কারণ হচ্ছে আমরা অ্যাজ এ টিম খেলেছিলাম, এবং অবশ্যই দিমিত্রিতাসের ব্রিলিয়েন্স বা হেক্টর উৎসের কি বলে ডিফেন্সে নেতৃত্ব দেওয়া বা এইসব কারণে আমরা আজকে লিগ চ্যাম্পিয়ন। কিন্তু এসব ক্ষেত্রেও আমরা যেহেতু পরের সিজনে আমরা একটা বড় আমাদের টাস্ক আছে, সেখানে যেতে গেলে আমাদের একটা প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা যে তিন ডিফেন্সের ফরমেশনে যে আমাদের যে তিনজন ডিফেন্সের এবং ওঠানামার ক্ষেত্রে যে দুটো সাইড ব্যাক বা আমরা যাই বলি যে উইং ব্যাক যাই হোক, তাদের যে কম্বিনেশন সেটা আমাদের দৃঢ় করতে হবে বা স্ট্রং করতে হবে। এবং তার সাথে যে আমাদের যে মিডফিল্ড ওরিয়েন্টেশন, কারণ আমরা জানি আমাদের মিডফিল্ডে অনেক কিছুই পরিবর্তন হতে পারে, এখন সেসব বিষয়ে যাব না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই সমস্ত কিছু ডিফেন্সিভ ওরিয়েন্টেশন আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে আমরা জানি ম্যাকলারেন অলরেডি আমাদের হতে চলেছে, এবং সেক্ষেত্রে আমাদের অ্যাটাকিং এ প্রবলেম হবে না, কিন্তু আমাদের যে কন্টিনেন্টাল টুর্নামেন্ট সেটা আগের বারে এফসি কাপের থেকে অনেক কঠিন হবে। তো সেক্ষেত্রে আমি সবচেয়ে বড় মনে করি যে এবছরে যে ডিফেন্সে যে সমস্ত কিছু ফাঁক ফোকর গুলো ছিল, সেগুলো যদি দ্রুত কাটিয়ে ওঠা যায়, তবেই আমরা একটা ফাইট দেওয়ার মতো জায়গায় আসতে পারবো। মানে আমাদের ফাইনাল ম্যাচে আমরা যে ভুলগুলো করেছিলাম সেটা সম্পূর্ণভাবে সেটা অ্যাভয়েড করা যাবে। তো ধন্যবাদ, আমি হোস্টের কাছে ফিরে যাব। হ্যাঁ, খুবই সুন্দরভাবে এটা এক্সপ্লেন হয়েছে। ভাল লাগলো শুনে। আচ্ছা, আপনাদের সবার একটা কথা একটু জানলা হলো। ব্যাপারটা হচ্ছে যে এটা বলো যে থাপাকে দেখেছি আমরা, অনুরোধ থাপা একটা বড় সাইনিং, মানে বিশাল বড় ট্রান্সফার ফি দিয়ে আনা হয়েছে, আর অনেক বেশি স্যালারিও পাচ্ছে। তো ওই প্লেয়ারটা প্রথম দিকে কিন্তু একটা রাফ স্টার্ট পেয়েছিল, হ্যাঁ না? সিজন এন্ডে কিন্তু প্লেয়ারটা এক্সপেকটেশন লিভ আপ করেছে। তো এই যে জার্নিটা, একটা গোটা সিজন নিল থাপাকে ফর্মে ফিরে আসতে, দিয়ে আবার সিজন টেন হয়ে গেল, দিয়ে পরের সিজন থেকে আবার কিরকম ফর্মে ফিরবে সেটা আমরা বলতে পারছি না। তো থাপাকে নিয়ে সবার কিরকম কি ওপিনিয়ন জানতে চাই একবার, যারা স্পিকার আছে প্লিজ একবার বলো। আমি শুরু করব। হ্যাঁ, শিওর শিওর, আমি বাকিদের ইনভাইট করছি, তুমি বলো। হ্যাঁ, ঠিক আছে। আমি অনিরুদ্ধ থাপার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো। অনিরুদ্ধ থাপা যেটা কি বলে চেন্নাইনে খেলতো, ও ছিল বক্স টু বক্স মিডফিল্ডার, তার সাথে ওপর দিকে বেশি মুভমেন্ট করতো, মানে ফাইনাল থার্ডের বেশি ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি যে হুয়ান ফেরান্ডো তার গোটা সিজনে এবং অ্যান্থনি হাবাস প্রথম দিকে তাকে কি বলবো ডিফেন্সিভ মিডফিল্ডার বা সিএম অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার যে বল হোল্ড করবে বা ডিস্ট্রিবিউশন করবে, এরকম ভাবে তাকে কাজে লাগিয়েছিল। কিন্তু আমরা জানি যে অনিরুদ্ধ থাপা সেই রোলে এফেক্টিভ না। কিন্তু আমরা যখন থেকে চেন্নাইয়ের ম্যাচ থেকে দেখলাম একটা অন্য ধরনের অনিরুদ্ধ থাপাকে পেলাম, চেন্নাইয়ের ম্যাচ না, হায়দ্রাবাদ ম্যাচ থেকে। তো সেটার একটাই কারণ হচ্ছে জনি কাউকোর ফিরে আসা, এবং জনি কাউকোর সাথে অভিষেকের যে মিডফিল্ডে যে একটা কম্বিনেশন বিল্ড আপ হয়, তার ফলে কি বলে, আর তার সাথে একটা সাপে বড় হয়েছিল সাহালে চোট পাওয়া। এর ক্ষেত্রে কি হয়, অনুরোধ থাপা অনেকটা ফরওয়ার্ড মুভমেন্টে অনেকটা সুবিধা হয়, যেটা ওর ন্যাচারাল পজিশন, যে বক্স টু ব্যাক মিডফিল্ডার, সে বেশিরভাগ ওপর দিকে মুভমেন্ট করবে। তার সাথে কি দেখেছি যে এর ফলে কি হয়েছে যে অনিরুদ্ধ থাপার যে অ্যাটাকে সাহায্য করা এবং যে গোল পাওয়া, এই দুটোই বেড়েছে। যদি আমরা দেখি যে সেকেন্ড হাফে হাবাসের হায়দ্রাবাদ ম্যাচ থেকেই, প্রথম হায়দ্রাবাদ ম্যাচেই অনিরুদ্ধ থাপা গোল পেয়েছিল, এবং তারপরেই যে অনিরুদ্ধ থাপার যে সিজনে দুটো গোল করেছে, সেই দুটো গোলই তার শেষের দিকে, সিজনের শেষের দিকে, এবং দুটোই সেই তার ন্যাচারাল যে পজিশন, ওই পজিশনে ফিরে এসেছে। আগের যে পজিশনে হুয়ান ফেরান্ডো আন্ডারে খেলতো, সেই পজিশনে না। এবং সেটাই আমি বলবো যে অনুরোধ থাপাকে যদি আমরা আরো এভাবে বক্স টু বক্স মিডফিল্ড অ্যাজ এ ফরওয়ার্ড মুভমেন্ট, অ্যাজ এ ফরওয়ার্ড রোলে খেলাই, তো আমরা অনুরোধ থাপার আসল খেলাটা বের করতে পারবো। আমরা গোটা সিজন অনুরোধ থাপাকে আসলে ঠিক মতো ব্যবহারই করতে পারিনি, সেই কারণেই অনুরোধ থাপার মানে তার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, এবং কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাও নেই। তো আমরা মনে করি যে নেক্সট সিজনে যদি আমরা সাহালকে রোটেট করে বা রোটেট নাও করে, যদি অনুরোধ থাপাকে আমরা অ্যাজ এ বক্স টু বক্স মিডফিল্ডার যে ফরওয়ার্ড মুভমেন্ট করবে এবং দিমিত্রিকে সাহায্য করবে, কারণ দিমিত্রি আমরা জানি এই সিজনে, আগের সিজনে দিমিত্রি খেলেছিল অ্যাজ এ নাম্বার 9, আর এই সিজনে দিমিত্রি পুরো ফ্রি রোলে খেলে গেছে, কোনো ন্যাচারাল পজিশন ছিল না, এবং কামিন্সকে সাহায্য করেছে। সেক্ষেত্রে আমরা যদি বলি অনুরোধ থাপা অ্যাজ এ বক্স টু বক্স ফরওয়ার্ড মিডফিল্ডার হিসেবে খেলে যখন যদি দিমিত্রির সাথে কম্বিনেশন বিল্ড আপ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা অনুরোধ থাপার
ক্ষেত্রে ভালো খেলা বা আসল খেলা বের করতে পারবো এবং আমাদের ছেলে টিমেরও কাজে লাগবে। তো আমি অন্য স্পিকারদের মতামত চাই এই বিষয়ে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন বলুন। আমার একটা ছোট্ট বক্তব্য হচ্ছে, অনিরুদ্ধ থাপা হচ্ছে এমন একটা প্লেয়ার যা সত্যি কথা বলতে ফিজিক্যালিটি নেই। অ্যাকচুয়ালি কথা এটা। এবার যে প্লেয়ারটা তোমার ফিজিক্যালি উইক, তাকে তুমি যদি সিডিএম এ খেলাও, তাকে তার যেটা প্রপার পজিশন না, তাহলে তার পোটেনশিয়ালটা তুমি কোথা থেকে পাবে? জুয়ান ফেরান্দো প্রথম থেকে ভুল পজিশনে খেলিয়ে গেল থাপাকে। থাপাকে যখনই হাবাস নিয়ে এসে যখন তার প্রপার পজিশনে দেওয়া হলো তাকে, তারপর থেকে দেখো তুমি প্রত্যেকটা ম্যাচ অনেকে সবাই আশা করি লক্ষ্য করেছে যে আমাদের বলের যে দুটো উইং এর সুইচিংটা, সেটা কতটা ভালো হয়ে গেছে। মিডফিল্ড থেকে যখনই অনির থাপা বল ধরেছে, সে খুব সুন্দরভাবে বল কিন্তু সুইচ করেছে, দুটো উইং এ সুইচ করেছে। যেখান থেকে লিস্টন কোলাসও বল পেয়েছে ভালো, লিস্টন কোলাসও গোল করে গেছে। একদিক থেকে মানভীর বল পেয়েছে, মানভীর গোল করে গেছে। অ্যাকচুয়ালি প্রপার মানে থাপাকে প্রপার নিজের পজিশনে যদি ফ্রিলি খেলতে দেওয়া হয়, থাপা অবভিয়াসলি ভালো খেলবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, খুবই সুন্দরভাবে বলা হয়েছে। আর যদি কেউ থাকে, হেচরাজ আমার মনে হচ্ছে যে স্পিকার আছেন, উনি যদি বলতে পারেন তো। হ্যালো, শোনা যাচ্ছে কথা আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো মনে হয় হিসরা স্পিকার মনে হয় কানেকশন নেই। তো অন্য কেউ যদি বলে। ওই তো অর্জুন বোস স্পিকার আছেন, উনি যদি বলেন কি থাপাকে নিয়ে যদি আমাদের। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম বলুন। হ্যাঁ, আমার মতে আমি পুরো সিজনটা নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, একদম শিওর, বলুন। আমি পুরো সিজনটা নিয়ে কথা আমি পুরো সিজন হ্যালো, অ্যাকচুয়ালি আপনার কথাটা আটকে যাচ্ছে তো। আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, কিন্তু একটু আটকে আটকে আছে, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বলছি। সিজন রিভিউ নিয়ে একটা কথাই বলতে চাই। এবছরের মোহনবাগানের যে সিজনটা গেছে, আমি মনে করি লাস্ট 5 বছরে মানে আইএসএল এ জয়েন করার পর মোহনবাগানের বেস্ট সিজন গেছে এই সিজনটা। কারণ এবছরে আমরা দুটো ন্যাশনাল লেভেলের ট্রফি পেয়েছি। একটা আইএসএল শিল্ড, যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে, আর একটা হচ্ছে ডুরান্ড কাপ। এবং আইএসএল শিল্ডটা সত্যি বলছি, যখন মোহনবাগান 3টে ম্যাচ পর পর হেরে যায়, সেটা ডিসেম্বরে হয়েছিল। একটা কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে, একটা হচ্ছে মুম্বাইয়ের এগেনস্টে, একটা এফসি গোয়ার এগেনস্টে। পরপর 3টে ম্যাচ যখন আমরা হেরে যাই, আমরা তো মানে আমি তো এক্সপেক্টই করতে পারিনি যে এখান থেকে বেরিয়ে এসে আমরা 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 এই আইএসএল শিল্ডটা জিতবো। এবং মানে ওভারঅল যদি সিজনটা দেখতে যাই, খুব আপ ডাউন সিজন গেছে। তার মধ্যে মাঝখানে এফসি কাপ ছিল, এফসি কাপের পারফরমেন্সটা আমাদের খুব একটা ভালো হয়নি, মানে যেই জন্য টিমটা মেনলি আমাদের বানানো হয়েছিল। তো টিমের বাগান দলে কোনো ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্সের কোনো প্লেয়ার নেই। ব্রিলিয়েন্স মানে আমি এক্সাম্পল দিচ্ছি, সোনি নোডের মতো একটা প্লেয়ার, যেই প্লেয়ারটা ড্রিবল করতে পারে, যেই প্লেয়ারটা দুর্দান্ত গোল করতে পারে, ইভেন অনেকজন 2-3টে প্লেয়ারকে অ্যাটলিস্ট কাটাতে পারে। যদি আমি এখানে ডিমিট্রি পেট্রাডসকে দেখি, ডিমিট্রি পেট্রাডসের সবকিছু ভালো, শুটিং ভালো, বল কন্ট্রোল ভালো, ডিমিট্রি পেট্রাডসের মধ্যে স্প্রিন্ট নেই, মানে যে স্পিডে দৌড়াতে পারে না। এইটা হচ্ছে মেন সমস্যা এই মোহনবাগান দলে, যে এরকম যদি আমরা কোনো একটা প্লেয়ার পেয়ে যাই, তাহলে মোহনবাগান দলটা অনেক ভালো খেলবে, স্পেশালি মিডফিল্ডে বা উইঙ্গার আমাদের কাছে অনেক আছে। মিডফিল্ডের একটা ভালো দরকার, যে যার মধ্যে এরকম ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্সটা থাকবে, যে মানে শুট করতে, যে শুটিং এও ভালো, যে বল নিয়ে যে পাস করতে পারবে, যে অনেকটা এগিয়ে গিয়ে স্ট্রাইকারকে মানে হেল্প করতে পারবে, মানে অ্যাসিস্ট করার জন্য, অ্যাসিস্টটা করতে পারবে। আমার ম্যানেজিং খুব ভালোই, এবছরের জন্য খুব ভালো দল বানাচ্ছে।
এবং মানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডে মানে অনিরুদ্ধ থাপাকে সত্যি বলছি, যে মানে খেলাটা সেকেন্ড মানে কি বলবো সেকেন্ড লেগে খেলেছে, লাস্টের দিকে যে খেলাটা খেলেছে দুর্দান্ত খেলেছে, খুবই ভালো খেলেছে। তার সাথে অভিষেক সূর্যবংশীও ডিফেন্সিভ মিডফিল্ডে খুবই ভালো খেলেছে। এরকম ফার্স্ট সিজনে ডেবিউট দিয়ে মানে এইটা ওর প্রথম সিজন, তো প্রথম সিজনে যেরকম খেলেছে দুর্দান্ত খেলেছে মানে এরকম সিনিয়র প্লেয়ারদের সাথে। তো ওভারঅল এবার ম্যানেজমেন্ট দেখি কি করে, ম্যানেজমেন্ট এর যদি এই পরের সিজনে আরো বেটার টিম আই গেস বানাবে। অলরেডি জেমি ম্যাকলেনকে মোস্ট প্রবাবলি মোহনবাগান সাইন করিয়ে ফেলেছে। তো এবার এরকমই একজন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের যদি প্লেয়ার মাঝখানে মানে মিডফিল্ডে যদি মোহনবাগানে পেয়ে যায়, তাহলে আমাদের টিমটা অনেক ভালো হবে। কারণ সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট আছে, সেখানে আমাদের খুব ভালো কোয়ালিটির প্লেয়ার লাগবে যদি আমাদের ভালো কিছু করতে হয়। আর তার সাথে ডিফেন্সেও খুব ভালো কোয়ালিটির প্লেয়ার আমাদের লাগবে, কারণ যেই বর্তমানে যে ডিফেন্ডাররা আছে তাদের মানে তারা যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলে, তাহলে কিন্তু আমাদের মানে জেতার চান্স তো খুবই কমে যাবে। কারণ তারা যেমন হেক্টর ইউসে যেমন খুবই ভালো, মানে কিছু ম্যাচে ভালো খেলছে, কিছু ম্যাচে গোল লাইন সেভ দিয়েছে, কিছু ম্যাচে মানে খুব একটা ভালো খেলতে পারেনি, মানে ওকে অনেকে গোল দিয়ে দিচ্ছে। তো আমাদের ডিফেন্সেও খুব ভালো কোয়ালিটির প্লেয়ার লাগবে। ওভারঅল মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যদি দেখি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যেকটা দল, এফসি চ্যাম্পিয়ন্স লিগে যে কটা টিম খেলে, সে কটা টিমের মানে যে কটা দেশ থেকে দল খেলে, সে কটা দেশের কিন্তু ফুটবলের কোয়ালিটি আমাদের থেকে অনেক বেটার। তাই জন্য আমাদের ভালো কোয়ালিটির প্লেয়ার, ভালো কোয়ালিটির প্লেয়ার আমাদের, বিদেশি প্লেয়ার আমাদের লাগবে, প্লাস আমাদের খেলার মানও উঁচু করতে হবে। কারণ এই কোয়ালিটির খেলা, যে কোয়ালিটির খেলা আমরা আইএসএল এ খেলেছি, সেই কোয়ালিটির খেলা যদি আমরা এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলি, তাহলে কিন্তু মানে সেটা খুবই বিপজ্জনক হবে, খুবই মানে হিউমিলেশনও হতে পারে। তো আমাদের অনেক বেটার প্লেয়ার লাগবে এই মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং আপকামিং সিজনের জন্য, যাতে আমরা পরে এই সিজনে আমরা দুটো ট্রফি দিচ্ছি, পরের সিজনে আমরা যাতে সব কটা ট্রফি ভারতীয় ফুটবলে ভারতের জাতীয় যে কটা ট্রফি আছে, পরের সিজনে আমরা সেটা মানে সেই সব কটা ট্রফি যাতে জিততে পারি, সেই লেভেলের আমাদের টিম বানাতে হবে। খুব সুন্দরভাবে বললেন হ্যাঁ। আপনি, খুবই সুন্দর ছিল, ভালো লাগলো শুনে। আহ আচ্ছা, আজকে আমাদের কাছে একটা ভালো স্পিকার ছিলেন মিস্টার রে, অনেক অনেক অভিজ্ঞ অভিজ্ঞ একটা স্পিকার। হ্যাঁ, ওনার কিছু নমস্কার, শোনা যাচ্ছে কি? হ্যাঁ একদম একদম, শোনা বলুন যাচ্ছে বলুন কি? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমি তোমাদের থেকে অনেক বয়সে বড়। হ্যাঁ, তোমাদের মধ্যে ঢুকে পড়েছি। ব্যাপারটা হচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ স্যার আচ্ছা, আপনি বলুন, হ্যাঁ বলুন, আপনি বলুন, হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আমি 1977 থেকে খেলা দেখছি, তখন আমার 9 বছর বয়স, এই দিনই 47 বছর হলো। আমি এই বছরেরটা নিয়ে, এই বছরের পারফরমেন্স নিয়ে বলতে পারি যে যে কটা বছর ধরো 1977 থেকে 79 বা পরের দিকে 94 বা 1999, ওকে, বা তারপরে 2015, 19, এইগুলোকে মাথায় রেখে বলছি আমার ফুটবল খেলা, মোহনবাগানের খেলা দেখার জীবনে এই সিজনটা বোধহয় ওয়ান অফ দ্য বেস্ট সিজন। এই কারণেই, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যালো। স্যার, ওয়ান অফ দ্য বেস্ট বলছেন মানে যথেষ্ট ভালো খেলেছি হ্যাঁ, আমরা এই ওয়ান অফ বছর। দ্য বেস্ট, ইজ নট দ্য বেস্ট। আমি কেন বলতো, তার কারণটা হচ্ছে যে গত 3 বছর ধরে, আমি কোয়াইট ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, এটিকে মোহনবাগান হবার পরে গত 3 বছর ধরে আমি মোহনবাগান, এই টিমটাকে মোহনবাগান মানতে পারিনি। আমি চিরকাল স্বপ্ন দেখে এসেছি মোহনবাগান থেকে এটিকে প্রিফিক্স ছিন্ন হবে, আবার মোহনবাগান ফিরে আসবে। সেই স্বপ্নটাই বোধহয় 3 বছরে খিদেটে এবছর ছিল। তারপরে আমি কোনোদিন আমার টিমে দুটো ওয়ার্ল্ড কাপ আর দুটো ইউরোপিয়ান স্টার, এরকম একটা বিদেশি লাইন আমার দেখিনি। অবশ্য যদি তুমি বলতে চাও যে মানে কাগজে কলমে একরকম আর টিমটা খেলে একরকম, এবছর সেটা হয়নি। দেখো, প্লাস তাছাড়া এই বছর প্রচুর আপস অ্যান্ড ডাউনস হয়েছিল। ফার্স্ট ম্যাচে আমরা ইস্ট বেঙ্গলের কাছে হারলাম, আবার ডুরান্ড কাপ ফাইনালে 10 জনে সেই ইস্ট বেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম। আমরা আইএসএল বহুবার পিছিয়ে গেছি, কিন্তু পিছিয়ে যাবার পরেও বহুবার আবার আমরা ফিরে এসে আবার চ্যাম্পিয়ন হয়েছি। এই টিমটা যেটা সবচেয়ে ভালো লাগলো, সেটা হচ্ছে এই টিমটা ফার্স্ট থেকে সিজনের প্রথম থেকে সিজনের শেষ অবধি প্রত্যেকটা জায়গায় যতবার দেওয়ালে পিঠ থেকে গেছে, ততবার কিন্তু বাঘের মতো ফিরে এসছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মুম্বাইয়ের সঙ্গে যদি পরে আর একটা খেলা হতো বা দুটো খেলা হতো, সেই দুটোতে বা সেই খেলাটা আবার মুম্বাইকেই হারিয়ে দিত। এই টিমটাকে, হ্যালো, হ্যাঁ বলুন, একদম একদম ঠিকই। আমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই বছর। ছোটবেলা
9-10 বছর বয়সে আমি যেখানে মানুষ, আমি টালিগঞ্জ কুদঘাটে থাকি, চারিদিকে তখন ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিল, একা মোহনবাগান সাপোর্টার ছিলাম। সেই যে উৎসাহটা ছিল, সেই উৎসাহটা বহু বছর পর এই বছর পেলাম। এই বছর আমি প্রত্যেকটা খেলা মানে আই ওয়াজ অ্যানিমেটেড। ধরো চেন্নাইয়ের কাছে হারার পরে বেঙ্গালুরুকে 4 গোল দেওয়ার দিনটা, বা ফাইনাল ইয়েতে তোমার ওই লিগের ফাইনাল ম্যাচে জেসন কামিন্সের গোল দেওয়ার, জেসন কামিন্স যখন সেকেন্ড গোলটা দিল বা খেলাটা যখন শেষ হলো, আই ওয়াজ সো অ্যানিমেটেড যে আমার ছেলে আর মেয়ে হচ্ছে 19 আর 21, ওরা পর্যন্ত অবাক হয়ে গেছে। দে হ্যাভ নেভার সিন দেয়ার ফাদার বিং সো অ্যানিমেটেড আর কি। হ্যাঁ, এই বছর অনেক কয়েকজন, সেই জন্য বলতে পারি টোটাল। তারপরে যে জুয়ান ফার্নান্দো চলে যাওয়ার পরে আর একটা জিনিস যেটা আমি ভালো লেগেছে এবং যেটা আমি শিক্ষা পেয়েছি বলতে পারি, সেটা হচ্ছে যে ফুটবল মানুষকে অনেক কিছু শেখায়। এই অ্যান্টোনিও লোপেস হাবাসকে কোয়াইট ফ্র্যাঙ্কলি বলছি, আমার কোনোদিনও ভালো লাগতো না। ডিফেন্সিভ ওরিয়েন্টেড ফুটবল আমার কোনোদিনও ভালো লাগতো না। যখন এবার অ্যান্টোনিও লোপেস হাবাস কোচ হয়ে এলো আবার ফার্নান্দোর জায়গায়, আমি কিন্তু খুব একটা আনন্দ পাইনি। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে মশলাটা ভদ্রলোক দিয়েছেন টিমটার মধ্যে, যেভাবে টিমটাকে নিয়ে গেলেন আজকে আইএসএল, তোমরা কি বলবে জানি না, আইএসএলটা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওনারও একটা হাত আছে। আমাকে ভদ্রলোক প্র্যাকটিক্যালি নাক্ষর দিতে বাধ্য করলেন। কাউকে কিছুটা দেখে যে তার সম্বন্ধে একটা মতামত তৈরি করে নেওয়া, সেটা যে কত বড় ভুল সেই ভদ্রলোক আমাকে আজ এইবার দেখিয়ে দিলেন। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে ভদ্রলোক সম্বন্ধে আমার ধারণা ভুল ছিল। ভুল বললাম কি? হ্যালো, না না স্যার, এটা আপনি নয়, সবাই আর কি, আমাদের গোটা ফ্যান বেসি আজকে হ্যাঁ। প্রথম এরকম ভেবেছিলেন, কিন্তু তারপরে এই বছর ধরো এরকম প্রত্যেকটা সিজনে থাকে যে কোনো একজন বিদেশি প্লেয়ার বা কোনো একজন প্লেয়ার মাছ হাইপ হয়ে এসছে কিন্তু ফ্লপ হয়েছে। সেরকম কোনো বিদেশিদের ক্ষেত্রে কিন্তু বলতে গেলে সেরকম করে টোটাল এই সিজনে একদম পুরো সিজন পুরো ওয়েস্ট অফ মানি কেউ হয়নি হয়তো, আমার মনে হয়। হ্যাঁ, ব্রেন্ডন হ্যামিল পুরো সিজনটাই চোটে কাটিয়েছে। হেক্টর ইউসতে আমার মনে আছে ডার্বির আগের দিনই না ডার্বির দিন সকালবেলা স্পেন থেকে এসে মাঠে নেমে গেল। হেক্টর ইউসতে ভুল করেছে, কয়েক জায়গায় স্লো হয়ে গেছে, তার দোষে গোল খেয়েছে, কিন্তু প্রচুর বাঁচিয়ে দিয়েছে। জনি কাউকে ওই রকম চোট পাওয়ার পরে মাঠে নেবে লাস্টের দিকে হয়তো পারেনি, হয়তো গরমের জন্য পারেনি, কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ যেরকম পাস বাড়িয়েছে ওরকম পাস আমি মজিদ ছাড়া কাউকে দেখিনি। তারপরে আর ডেমির কথা তো আলাদাই, ডেমির কথা তো কিছু বলার নেই। জেসন কামিন্স আর আর্মান্ডো সাদিকু আর জেসন কামিন্সকে নিয়ে আমরা তীব্র হতাশায় ছিলাম, অনেক দিন হতাশায় ছিলাম। ওদের ভারতীয় ফুটবলের সঙ্গে মানাতে, আমার মনে হয় ভারতীয় ফুটবলের সঙ্গে মানাতে ওদের অসুবিধা হয়েছিল। সাদিকুও কিন্তু সেরকম দেখতে গেলে সাদিকুও কিন্তু কয়েকটা ম্যাচ সাদিকুও কিন্তু একা বের করে দিয়েছে। আর জেসন কামিন্স শেষ পর্যন্ত আমার মনে হয়, আমি 1999-এ ইগর স্কিভিডিনকে দেখেছিলাম একেবারে ওই টাইপের স্ট্রাইকার। বক্সের মধ্যে জেসন কামিন্স ইজ অলওয়েজ ডেঞ্জারাস। তবে আমার যতটুকু মনে হয়, যদিও আমি কোনোদিন ফুটবলে পা দিইনি, শুধু খেলাই দেখেছি, সেটা হচ্ছে জেসন কামিন্স বোধহয় এই ভিড়ের মধ্যে থাকা পছন্দ করে না। ও বলে বক্সের মধ্যে একটা জায়গা মতো বল পাবে, ওয়ান টাচ ফুটবলার। এইখানে বলে ওর সেইটা ভিড়ের মধ্যে, বক্সের মধ্যে ও যখন বল পাচ্ছে ভিড় হয়ে যাচ্ছে, এইটাই প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এইটুকু বলতে পারি, পরের বার এএফসি খেলতে গেলে আরো বড়, আরো ভালো মানে আরো শক্তিশালী টিম করতে হবে। তবে এএফসি এসিএল সিজন 2-তে আমরা যে প্রথম বছরই বিশাল কিছু করে ফেলবো কেউ মনে করো না। অন্তত একটা রেসপেক্টেবল জায়গায় একটা রেসপেক্টেবল ফলাফল যদি করতে পারি, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে আর কি। এবং সেই করতে গেলে একটা ভালো টিম করা দরকার, এবং সেটাই আমার মনে হয় করা উচিত। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বললেন আমরা একেবারেই সহমত। আমার আপনার কাছে একটা শর্ট কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি তো আমি একটা কোশ্চেন করবো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটা প্রশ্ন করছি তোমাদের। ব্যাপারটা হচ্ছে যে আমি ওই তোমার ইউটিউবে ম্যাকলারেনকে দেখলাম, কিছু খেলাতে ইউটিউবে যা দেখলাম, আমার তো মনে হয়েছে যে এটা আমার প্রশ্ন, আমার তো মনে হচ্ছে যে ম্যাকলারেন আর তোমার কামিন্স পুরো একই সিমিলার টাইপের স্ট্রাইকার। সেইখানে সাদিকু একটু অন্যরকম।
আমার যা মনে হচ্ছে। তোমার কি মনে হয় না যে সাদিকুকে ছেড়ে দিয়ে ম্যাকলারেনকে আনতে, যদিও ও অনেক বড় স্ট্রাইকার, তবুও কামিন্স আর ম্যাকলারেন এক ধরনের স্ট্রাইকার হয়ে যাবে? আমার মনে হয় সাদিকুর মতন কোন প্লেয়ার যদি আনতো ম্যাকলারেনের জায়গায়, গিভেন যে কামিন্স আমাদের আছে, তাহলে সুবিধা মানে অ্যাটাকিং পুরো ফাইনাল অ্যাটাকটা একটুখানি ইয়ে হতো না, একটুখানি বৈচিত্র্য আসতো না? আমি এখানে পপুলার ওপিনিয়নটাকে কন্ট্রাডিক্ট করে বলবো, আমার যেটুকু মনে হয়েছে কামিন্স আর সাদিকু যেরকম ডিফারেন্ট টাইপের প্লেয়ার, ম্যাকলারেন এমনি কামিন্সও ডিফারেন্ট টাইপের প্লেয়ার। ম্যাকলারেন ইজ অ্যান আপগ্রেড ওভার সাদিকু, এটা আমার পার্সোনালি মনে হয়। আমি যেটুকু ইউটিউবের কম্প দেখেছি লাস্ট 5-6 বছরের ম্যাক্সিমাম গোল ক্যাটালগ দেখলে দেখা যাবে, রিসেন্ট ডেজ গুলো বাদ দিয়ে বলছি, সাদিকুর মতোই সাদিকুকে আমরা মেনলি ভাবি ও হোল্ড আপ প্লে সাদিকু স্ট্রং, ম্যাকলারেনেরও হোল্ড আপ প্লে খারাপ না, যেটা কামিন্সেরও ওয়ান অফ দ্য স্ট্রেংথ বলা চলে না। একদম বাট একদম। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি নোটিস করেছি, কামিন্স হেড অ্যাটেম্প্ট করে না, বা করলেও কামিন্সের হেডিং অ্যাকিউরেসি খুবই বিলো দা পার। সেখানে আমরা সাদিকুকে দেখে সবাই ভাবলাম সাদিকু উইল বি আ মনস্টার ইন দ্য এয়ার। ম্যাকলারেন কিন্তু সেখানে হেডিং ভালো কয়েকটা গোল আছে কিন্তু। হ্যাঁ, ইভেন আরো একটা ব্যাপার, আপনি যদি দেখেন কামিন্সের ফিনিশিং অ্যাবিলিটিটা, কামিন্স কিন্তু প্লেসমেন্টের উপর দিয়ে ফিনিশ করতে পছন্দ করে, ওর ম্যাক্সিমাম গোল দেখবেন পাওয়ার শট না। ম্যাকলারেনের আপনি যদি ফিনিশ দেখেন, ওর দেখবেন পাওয়ার শট ওর ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ আর বিগেস্ট থ্রেট, যেটা খানিকটা সাদিকুরও বলা চলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ম্যাকলারেন ইজ অ্যান আপগ্রেড ওভার সাদিকু। আমি একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি। একটা ছোট হ্যালো, আমি বলছি, এখানে সার্চে আমাদেরকে বললেন কি বেসিক্যালি আমাদের ম্যাকলারেন ইজ সিমিলার টু সাদিকু, সরি কামিন্স। সেটা কিছুটা ঠিক, কিন্তু আমার মনে হয় কি ম্যাকলারেন ব্রিংস মোর দ্যান হোয়াট কামিন্স ব্রিংস। ম্যাকলারেন, যেটা আমরা বলছি সাদিকু একটা ফিজিক্যাল স্ট্রেংথ আনছে, এরিয়াল থ্রেট, টু বি অনেস্ট সাদিকু কোনো এরিয়াল থ্রেট আনে না, কিন্তু ওর এরিয়াল প্লে সত্যি তো অনেকটাই খারাপ হচ্ছে, এটা আমরা এই সিজনে দেখেছি। এর আগেও ওটা আগেও আমরা দেখেছি, স্কাউটসরা বলেছিল কি ওর হেডিং খুব একটা ভালো না। সো ম্যাকলারেন উড বি অ্যাডিং দ্যাট এরিয়াল থ্রেট। আমাদের এই সিজনে হেড থেকে কতগুলো গোল হয়েছে এটা বলো, ক্রস থেকে করে আমরা ক্রস থেকে গোল মেরেছি কতগুলো, এরিয়ালি বলটাকে জিতে, ওটা তো আমরা পারিনি বিকজ আমাদের বক্সের মধ্যে ফিজিক্যাল স্ট্রেংথটা কেউ অ্যাড করছিল না। সাদিকুর কাছে ছিল বাট ও ওটাকে এক্সপ্লয়েট করতে পারেনি। ম্যাকলারেন উড বি অ্যাডিং দ্যাট ফিজিক্যাল স্ট্রেংথ ইনটু দ্য বক্স। একটু ইন্টারসেপ্ট করবো, এইখানে 1999-এ যেবার ব্যারেটো স্টিভেন এলো, সেবার ইগর স্কিভিলিন খেলেছিল, তোমরা কি নাম কেউ শুনেছো? এইখানে হ্যালো, একদম। আমি এইখানে ব্যারেটো বা কামিন্স বা সাদিকুর সঙ্গে ইগরের তফাৎ। ইগর আরো বয়সে এসেছিল, কিন্তু ইগর ওয়াজ এ পারফেক্ট স্ট্রাইকার। বক্সের মধ্যে জ্যাক ইন দ্য বক্স, বক্সের মধ্যেও বল দাও তুমি, ভয়ঙ্কর সুন্দর। ও মানে বক্সে 5টা বল দিলে 3টে গোল হবে। ইগরের যেটা ছিল, ইগরের হেডিং ক্যাপাসিটিটাও ভালো ছিল, লম্বাও ছিল, ইগরের হেডিং ক্যাপাসিটিটা ভালো ছিল। হি ওয়াজ এ পারফেক্ট স্ট্রাইকার। যাকে বলো, আমি একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি। তো আপনি যখন ইগরের কথা বললেনই, তো আমরা যদি 99 আর 2000 আর এবার সিজনের সাথে তুলনা করি, তো আমরা দেখবো যে সেবারও আমাদের বেশ টপ সাইনিং হয়েছিল। ইগর, ব্যারেটো, ওমেলো বা থাইল্যান্ডের দূষিত ছিল, এরকম বেশ 5 জন ছিল। এবারও আমাদের মোটামুটি টপ ছিল। তো সেবারও কি বলে আমাদের টপ স্কোরার হয়েছিলেন ইগর, আর এবারও কামিন্স। তো আপনি যেহেতু একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, তো সেই সিজনেও আমরা জিতেছিলাম ন্যাশনাল লিগ, এবারও ন্যাশনাল লিগ। তো সেই সিজনের সাথে যদি আমাদের এই সিজনে কম্পেয়ার করি, জানি স্ট্রাকচারালি হবে না, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি, তো কি কি আমরা যদি সিমিলারিটিস পাই, যেহেতু আপনি ওটা খুব কি বলে স্পষ্ট ভাবে দেখেছেন, তো আপনি কি বলবেন? একটা খুব উইক পয়েন্ট আমি বলছি, আমি একটু উইক পয়েন্ট, একটা পুরো উইক, আমাকে উইক পয়েন্টে একটা আঘাত দিলে। ব্যাপারটা হচ্ছে, গত 3 বছর আমি খেলা দেখিনি, যার ফলে এই বছরের একটা খিদে একটা ছিল, একটা উইকনেস আছে। আর ওই 1999-এও তাই, আমার অন্যতম সেরা 4 জন বিদেশি সে বছর মোহনবাগানে খেলেছিল। স্যামি ওমোদো ডিফেন্সে অসাধারণ প্লেয়ার ছিল। দূষিত যে কদিন খেলে গেছে, যাচ্ছি নিয়ে গেছে। তারপরে তো ইগর স্কিভিলিনকে নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ,
তারপরে আর একজন ফুটবলার খেলেছিলেন সে বছর, একদম যাকে বলে তোমরা কি 1969 যখন অ্যাপোলো চাঁদে নামলো। হ্যালো, আবারোহী কি না, হ্যাঁ স্টিভ, আমি বলছি যখন চাঁদে নামলো তখন নীল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন চাঁদে নেমেছিলেন, আর একজন কিন্তু চাঁদে নামতে পারেননি, রকেটের মধ্যে রেডি হয়ে গেছিলেন। সেই রকমই এখানে স্টিফেন আব্রোহী একদিক থেকে অসাধারণ ফুটবল খেলে গেছে। আমার পরিষ্কার মনে আছে পুরো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যখন জেমস সিং গোল দিল, চামচের মতো বলটাকে তুলে দিয়েছিলেন, আর তার উপর তো ব্যারেটো ছিল সে বছর। সেই বছরে বিদেশিদের দেখতে গেলে যেহেতু ব্যারেটো মোটামুটি নেক আর নেক কাছাকাছি, শুধু ডিফেন্সের দিকে আমাদের কোনো স্যামিও মূল্য ছিল না এবছর। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, একদম বলুন। আর ডিফেন্সে কোনো স্যামিও মূল্য এবছর ছিল না। হেক্টর ইউজতে ছিলেন, হেক্টর ইউজতে কিন্তু আমার মনে হয় একটু স্লো হয়ে গেছে। ডিফেন্সে কোনো স্যামিও মূল্য ছিল না। ব্যারেটোর কাজটা মোটামুটি পুরোটা না হলেও কিছুটা তোমার করে দিয়েছে, জেমি করে দিয়েছে, জেমি আর জনি কাউকে মিলে। হ্যাঁ ঠিক আছে, দুটোর জন্য ওইভাবে আলাদা করে তুলনা করা সম্ভব না, তবু স্টিল বলে দুটোই বেটার। তবে 1999-এ আমরা অনেক বেশি দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে 4-5টা ম্যাচ বাকি থাকতে। অবশ্য সেক্ষেত্রে এটা বলতে পারি যে তখনকার বাকি টিমগুলো আর এই এখনকার বাকি টিমগুলো এক নয় আর কি, সেটাও তোমাকে বলতে হবে না। হ্যালো, হ্যাঁ দেখুন, মাঝখানে আমি একটু কথা বলবো, বুঝতে পারছো? বলুন। হ্যাঁ বলছি 1999-এ আমরা অনেক বেশি দাপটের সঙ্গে জিতেছিলাম, ঠিক কথা, কিন্তু এটাও বলতে মানতে হবে যে 1999-এও বাকি টিমগুলো যা ছিল আর এই বছরের বাকি টিমগুলো যা, সেটা এক নয়। 1999-এ আমাদের অপোজিটে যে বিদেশিরা খেলেছিল আর এই আইএসএল এর যে বিদেশিরা খেলে তাদের কোয়ালিটি এক নয়। এদের কোয়ালিটি এখনকার আইএসএল এ খেলা বিদেশিদের কোয়ালিটি, অল ইন্ডিয়া ওয়াইজ বিদেশিদের কোয়ালিটি অনেক বেটার। সেই দিক থেকে বলতে পারি এই জেতাটা আমাদের কাছে 1999-এর থেকেও বেশি মানে ক্রেডিটেবল। ধন্যবাদ আমার এটা ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য। হ্যাঁ, 1999 ওয়ান অফ দ্য হিস্টোরিক উইনস অফ মোহনবাগান ক্যারিয়ার। কিন্তু তুমি কি একটা জিনিস বুঝতে হবে, যদি তুমি কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার তুমি করতে পারো না। এই কারণে বলি তখনকার দিনে খেলাটা একটা মোডে ছিল, এখন খেলাটা আর একটা মোডে হয়। প্লাস তখনকার 1999-এ এটা স্বপ্নের দল হলেও অপোনেন্ট যে টিমগুলো সেইখানে এরকম মার্কা মারা মোহনবাগানের ইগর দূষিত ব্যারেটো স্টিফেনের মতন ওই রকম মার্কা মারা বিদেশি কোনো টিম এমনকি ইস্ট বেঙ্গলেও ছিল না। আর এই বছর তুমি দেখো প্রত্যেকটা টিমে 2-3টে ডিফারেন্স করে দেওয়ার মতো বিদেশি আছে। মুম্বাইয়ের টিমটা তুমি দেখো, ওড়িশার টিমটা তুমি দেখো। সেই দিক থেকে আমি বলতে পারি যে এই বছরের এই জেতাটা অনেক বেশি ক্রেডিটের। আমি যদিও ওটাকে আমি ছোট করছি না, ওটা অবশ্যই আমার আর একটা স্বপ্নের জয়, কিন্তু এইটা আমার মনে হয় অনেক বেশি ক্রেডিটের। ঠিক আছে, তোমরা এগো, অনেক বেশি বকছি আমি। খুব ভালো লাগলো শুনতে এরকম একদম। না, এগোনোর আগে আপনার কাছে আমার একটা ফাইনাল কোয়েশ্চেন আছে। বলুন। আপনি যেহেতু 77 থেকে খেলা দেখছেন, 77 আপনি কিছুটা রিলেট করতে পারবেন 60s এর? আচ্ছা, হ্যাঁ বলো। আপনি তো 60s এর সময়ের সাথে কিছুটা রিলেট করতে পারবেন, বলো। আমাদের মোহনবাগানের হিস্ট্রিতে 60s এর দশকটাকে বলা হয় স্বর্ণযুগ। আপনার কি মনে হয় আপনি 60s এর দশকটাকে দিয়ে রাখবেন না 2014 থেকে 2024 এই ডমিনেশনটাকে দিয়ে রাখবেন? আমি জন্মেছি 1968। আমি যখন 1977-এ খেলা দেখতে বসলাম তখন আমার 9 বছর বয়স, বুঝেছো? হ্যালো, হ্যাঁ, তখন আমার 9 বছর বয়স। তবুও আমি বাবা কাকাদের কাছে যা শুনেছি, চুনি গোস্বামী যদি কথা বলতে পারো, চুনি গোস্বামী ওয়াজ এ ক্লাস অফ হিজ ওন। চুনি গোস্বামীর কথা যদি বলো তো হি ওয়াজ এ ক্লাস অফ হিজ ওন। ওর থেকে বাবার কাছে যা শুনেছি আমি, চুনি গোস্বামীর খেলা আমি দেখিনি, উনি বলে 70s-এর প্রথম দিকে রিটায়ার করেছিলেন, কিন্তু হি ওয়াজ এ ক্লাস অফ হিজ ওন। এই ক্ষেত্রে একটা ছোট্ট গল্প বলতে পারি। হ্যালো, হ্যাঁ অবশ্যই। আমার মেজো মামা অমিত মল্লিক এখন যেরকম কিছুদিন আগে যখন ডেম্পো সালগাঁওকার এরকম টিমগুলো ভারত চষে বেড়াতো 60s-এর প্রথমে, তখন ইন্ডিয়ান নেভির এখানে বাঘের মতো টিম ছিল। তারা শিল্ড খেলতো, রোবাস খেলতো, ডুরান্ট খেলতো এবং ভালো করেই খেলতো। আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গলকে এখানে 3 গোলে হারিয়েছিল সেমিফাইনালে করে, মোহনবাগানের কাছে ফাইনালে হেরেছিল। সেই ইন্ডিয়ান নেভি টিমে আমার মেজো মামা ছিলেন মানে মিডফিল্ডার। এবার আমার মেজো মামা
মারা যাওয়ার কিছুদিন আগে আমার সঙ্গে কথা হচ্ছিল, এবার ফুটবল নিয়ে খুব পুরোনো দিনের কথা বলছিলেন, বিভিন্ন প্লেয়ারের কথা। এবার চুনি গোস্বামীর কথা জিজ্ঞেস করলাম, সমসাময়িক বলে চুনি কিরম প্লেয়ার জানিস বলে একটা গল্প বলছে ইয়েতে রোভার্স কাপ খেলা হচ্ছে এই মুম্বাইতে, মোহনবাগান আর ইন্ডিয়ান নেভি। এবার বলছে তখনকার দিনে তোমরা দেখেছো যে 4-2-4 সিস্টেমটা কি জানো তোমরা? একদম একদম, হ্যাঁ হ্যাঁ একদম একদম, চারটে ডিফেন্ডার, দুটো মাঝমাঠে প্লেয়ার, চারটে ফরওয়ার্ড। হ্যাঁ, বুঝছো তো? বলছে 4-2-4 আমরা খেলছি, ওরাও খেলছে। এবার মোহনবাগান ডিফেন্সে জার্নাল সিং এর পায়ে বল পেয়েছে একটা, আমি মাঝমাঠে দাঁড়িয়ে আছি অপোনেন্ট টিমের। আমি দেখলাম জার্নাল সিং বলটাকে লেফট উইং এ অরুণময় নাইগমকে তুলবে। অরুণময় নাইগমকে যেই তুলবে, আমাদের রাইট ব্যাকটা একটু খনি আছে, ওর পায়ে বল পড়ে গেলে আমাদের বিপদ। অতএব আমি কি করব, ঠিক করি না, জার্নাল সিং যেই বলটা তুলবে মানে নিজের বক্স থেকে, বলটা যদি আমি মাঝমাঠে ইন্টারসেপ্ট করতে পারি ভালো, তাহলে হ্যান্ড বল করে বলটাকে নামিয়ে দেবো, তারপর কার্ড দেখলে দেখবো। আমি একা আছি, চুনি ফুনি কেউ ধারে কাছে নেই। জার্নাল সিং বলটাকে তুললো, আমি বলটাকে ইন্টারসেপ্ট করতে যাব, চুনি কোথা থেকে এসে আমাকে একটা চোরাগোপ্তা ল্যাং মেরে দিয়ে বেরিয়ে চলে গেল, বল চলে গেল অরুণময়ের কাছে, রেফারি দেখতেও পেল না। তারপর আমার হাত ধরে তুলে হেসে বললো, গুড ডিসিশন বাট অল ইন দ্য গেম। আমাকে বলছি যে লোকটার ফুটবল বোধটা কতখানি চিন্তা করা আমার ধারে কাছে ছিল না। আর পুরো সিকোয়েন্সটা আমার ভাবতে লেগেছে বলে কয়েক সেকেন্ড, অত দূর থেকে ও ওই কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পেরেছি যে এই ছেলেটা কি ভাবছে, তাই এসে বলটা যেটা আমি না পাই ব্যবস্থা করে দিয়ে চলে গেল। বলছে গ্রেটেস্ট প্লেয়ার ছাড়া এরকম মানে গ্রেট প্লেয়ার ছাড়া এরকম হয় না। হ্যালো, হ্যাঁ একদম একদমই। ও চিন্তা করো তো, জার্নাল সিং বল পেয়েছে, জার্নাল সিং বল পেয়ে বলটা তুলবে, আমার মামা বলটাকে কি করবে ভাবতে কয়েক সেকেন্ডের বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের বেশি সময় পাওয়া যায় না। ও সেই সেকেন্ডে বলে চুনি গোস্বামী ধারে কাছে ছিলেন না, দূর থেকে কিন্তু উনি গেম রিড করেছে এই ছেলেটা কি ভাবছে, ছুটে এসে একটা চোরা গোপ্তার এক মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। যেরকম টিমম্যান সেরকম ফুটবল সেন্স, যেরকম টিমম্যান সেরকম ফুটবল। আমি যা শুনেছি যে এরকম ফুটবল সেন্স নাকি চুনি গোস্বামীর মতো হয় না। আর যদি আমাকে বলো 1977 থেকে যদি যে তোমার কাকে মানে সবচেয়ে সেরা মোহনবাগানের প্লেয়ার, আমি বলবো নিঃসন্দেহে 16 নম্বর সুব্রত ভট্টাচার্য। একটা লোক 1751টার উপর ফুটবল ম্যাচ খেলেছে মোহনবাগানের হয়ে, ডিফেন্স করেছে, ফাটা মাথা নিয়ে খেলেছে, জীবনের ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে সেকেন্ড হাফে নেবে স্ট্রাইকারে খেলে গোল শোধ করেছে রেগুলারলি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, জিতিয়েছে। আমার মনে হয় চুনি গোস্বামী, শৈলেন মান্না, জার্নাল সিং সবাইকার মাথায় রেখে বলছি, বেস্ট প্লেয়ার যদি কেউ থাকে সুব্রত ভট্টাচার্য আর চুনি গোস্বামীর মধ্যে বড় লড়াই হবে আর কি। যাকে ছাড়ো, তোমরা এগো, কথা নিয়ে পুরোনো দিনে চলে গেছি, আর ফিরবো না। ওকে, আমিও শুনি এবার একটু। হ্যাঁ, তো এবার একটা কোয়েশ্চেন ছিল, মানে পরের টপিক যেটা ডিসকাস করতে হবে, কারণ টাইম তো খুবই কম আছে আমাদের হাতে। তো সবাই জানেন যে সিজনের আগে একটা অ্যানাউন্সমেন্ট ছিল ছোট মতন, যে কোচ চেঞ্জ হওয়ার কথা চান্স খুব বেশি, বাট যেহেতু অ্যান্টোনিও লোপেজ হাবাস আমাদেরকে শিল্ড দিয়ে দিয়েছে, তো ওনার থাকার চান্সেসও আছে। মানে আমরা কি জানি না কিছু কি হবে ফিউচারে, তো আমরা জানতে পেরে যাবো নেক্সট মাসেই যে কে আসছে আমাদের কোচ, পরের কোচটা। তো তোমাদের কি মতামত যে অ্যান্টোনিও লোপেজ হাবাসই থাকবেন অ্যাজ আ নেক্সট কোচ, নাকি একটা নিউ ফেস দেখা হবে, নাকি একটা ওল্ড ফেস আইএসএল এ কোন একটা কোচ দেখা হবে? কিরকম কার মতামত একবার প্লিজ, আর ছোট করে সবাই একটু নিজের ডিসক্রিপশনে দেবেন, কারণ কি অনেক টপিক আছে ডিসকাস করার জন্য আজকে। তো প্লিজ এক এক করে সবাই জন্য। আচ্ছা, আমি কি বলবো? শিওর প্লিজ স্টার্ট করুন। দেখো, আমি একটা জিনিস মনে করি, অ্যান্টোনিও লোপেজ হাবাস ইন্ডিয়ার ফুটবলটা খুব ভালো করে বোঝেন, যে এখানে তোমার পাসিং ফুটবলের থেকে যে লং ফুটবলটা বা যেটা ডাইরেক্ট ফুটবল, সেখানে চান্সটা বেশি। কিন্তু আমরা যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জায়গার মতো কম্পিট করতে চাই, আমাদের ওই ফুটবলে চলবে না, কারণ ফিজিক্যাল ফুটবল এই মানভীর এদের নিয়ে ইন্ডিয়ার মার্কেটে চলে যেতে পারে। কিন্তু মানে ওয়েস্ট এশিয়ার যে দলগুলো আছে তাদের প্রত্যেক প্লেয়ারই ফিজিক্যাল ফুটবলে ভালো, আমাদের ওদেরকে পাসিং ফুটবলেই বিট করতে হবে। তুমি যদি দেখো, অ্যান্টোনিও লোপেজ হাবাস এর আগেও মোহনবাগানকে এফসিতে এর আগেও নিয়ে গেছে, কিন্তু সেখানে কিন্তু তুমি দেখেছো বসুন্ধরা থেকে শুরু করে যে কোনো পাসিং ফুটবল খেলে এরকম দলের কাছে আমরা আটকে গেছি, এবং সেটা খুবই বাজেভাবে। এবং এছাড়া যদি তুমি দেখো যে পাসিং ফুটবল যেবার মুম্বাইয়ের সাথে লোবেরার কাছে হাবাস আটকে গেল,
এবং ওই পিটার ক্র্যাকলির কাছে এই বছরও কিন্তু হাবাস আটকে গেল। তো সো পাসিং ফুটবল যখন একটু ভালো কোয়ালিটির টিম থাকে না, যেখানে পাসিং ফুটবল খুব ভালো হয়, সেখানে গিয়ে কিন্তু মোহনবাগান হাবাসের এই ফুটবলটা ল্যাক করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মানে লোবেরা টাইপের কোচ প্রয়োজন, তবে আইএসএল থেকে নয়। আমি মনে করি একটু হাই প্রোফাইল কোচ, এবং যে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটাকে বজায় রাখতে পারবে এবং নিজের একটা দাপট থাকবে তার। বুঝতে পেরেছো? এটাই আমি বলছি। একদম একদম। আচ্ছা, আর বাকিদের একবার হ্যালো ওপিনিয়ন। হ্যাঁ হ্যাঁ, বলুন হ্যালো, বলুন প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো আমি হ্যাঁ অভিনব বলুন। বলছি। আমি অনেকবার আগে এসেছি, আমি অনেক অ্যাক্টিভও আছি মোহনবাগানে, আমি খেলা দেখতে যাই অল টাইম। তো এবার আমাকে যদি বলা হয়, অনেকে বলেছি যে আমাকে বলা হয় সিজনটা আমি রিভিউ কেমন দেবো আর 10-এ আমি কত দেবো, আমি বলবো 7.5। ঠিক আছে, আমরা শিল্ড পেয়েছি, আমরা ডুরান্ট পেয়েছি, ইস্ট বেঙ্গলের কাছে হেরে ওদেরকে 10 জন মিলে হারালাম, শিল্ড পেয়েছি, তো ডুরান্ট কাপও পেয়েছি। হ্যাঁ, লাস্ট থেকে আইএসএল কাপ পাইনি তো কি হয়েছে, মানে আমরা শিল্ডটাই ঘোষিত চ্যাম্পিয়ন্স আমরা। বাট আমি এএফসি তে সেকেন্ড রাউন্ডে যেতে পারিনি, কনসিডারিং আমার কাছে বাংলাদেশের বসুন্ধরা, মাজিয়া, উড়িষ্যার টিম ছিল, তাদের কাছে আমরা আটকে গেছি। ঠিক আছে, হ্যাঁ শোনাচ্ছে? হ্যালো, সাউন্ড আসছে? হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসিডারিং বলুন। দেখতে গেলে আমরা কিন্তু এএফসি তে একটু না মানে ব্যাকফুটে চলছি, মানে আমরা পিছিয়ে যাচ্ছি। মানে বসুন্ধরা টিমে দেখতে গেলে ওই যে ডোরি, মিগুয়েল ফিগুয়েরা, রবসন রবিনো, ওরা হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার, অ্যান্ড এদের কাছে মানে 2-2 ড্র, 2-1 হারা ঢাকায় গিয়ে, উড়িষ্যার কাছে বাজে 5-2 হারা। আমি ওই ম্যাচটা মাঠে ছিলাম। তো সবচেয়ে জঘন্যতর খেলা তো আমার ওই সিজনের ছিল ওটা। তখন কোচ জোয়ান ফেরান্ডো ছিল, and তখন দিয়ে খেলাটা পড়ে গেছিল আমাদের। আবাস আসাতে তো অনেক ঠিক হয়েছে, সেটা ঠিক, বাট এবার থেকে না আস্তে আস্তে এএফসি তে একটু আমাদের ইমপ্রুভমেন্ট করা উচিত। মানে আমি বলছি না যে এসিএল 2 তে একদম ধুম ধারাক্কা একদম নেক্সট রাউন্ডে যায়, যদি নেক্সট রাউন্ড যেতে পারে মারাত্মক ব্যাপার, কনসিডারিং যে তোমার টিমস হবে। বাট হ্যাঁ, একটা বেটার কিছু যদি আমরা এসিএল 2 তে করতে পারি, যদি কিছু একটা বেটারমেন্ট করতে পারি, আমি বলছি না যে রাতারাতি সাকসেস হয়ে যাবে, যে না তোমাকে এসিএল 2 চ্যাম্পিয়ন হয়ে যাবো, এসিএল 2 এই হবো সেই হবো, না। আমি রাতারাতি সাকসেস হবেও না, ঠিক আছে, কারণ কোনো ইন্ডিয়ান ক্লাবস এখনো ওই লেভেলে পৌঁছায়নি। হ্যাঁ, মুম্বাই আলাদা লেভেলের গেম খেলে, কিন্তু কোনো ইন্ডিয়ান ক্লাবস এখনো ওই লেভেলে পৌঁছায়নি, এসিএল এ প্রিপেয়ার্ডই নয় তারা। কারণ ওরকম গেম হয়, খুব হাই লেভেল ইন্টেন্সিফাইড গেম হয়। তো আমাদেরকে আরো ইমপ্রুভ করতে হবে, 1 বছর 2 বছর টাইম লাগবে, আমাদের ইমপ্রুভ করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো আমাদের এএফসি নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, ডোমেস্টিকে সাকসেসটা আছে, আইএসএল শিল্ড পেয়েছি, ডুরান্ট পেয়েছি, ট্রফিটা পাইনি, সেটা একটু খারাপ আছে। সেদিন মাঠেও ছিলাম, খুব ডেভাস্টেটেড, চুপচাপ বসেছিলাম, কোনো কারোর সাথে আমি কথাও বলিনি আমি। তো দেখা যাক এই সিজনটা। আমি তো বলবো মানে জোয়ান ফেরান্ডো তো ছিল, বাট একটা পয়েন্ট অফ টাইমে মনে হচ্ছিল যে জোয়ান ফেরান্ডো একটু মানে ড্রেসিং রুমের মহল সামলাতে পারছিল না, যে কারণে আমি মাঠেও দেখেছিলাম যে প্র্যাকটিস চলাকালীন সাডিকো আর কামিংস এর মধ্যে ঝগড়া, একটু ইগো ক্ল্যাশ ছিল। পেট্রাডসের সাথেও কামিংস একটু ভালো ছিল, সাডিকো সামহাউ কর্নার করা, অনেক এরকম শুনেছি। বাট ড্রেসিং রুমের ব্যাকগ্রাউন্ডে কি হয় সেটা তো আমরা জানি না। তো আমার অনেক স্পেকুলেশন, অনেক কিছু শুনেছি। বাট হাবাস আসাতে সবচেয়ে বেস্ট কাজ আমার যেটা লেগেছে, জনি কাউকুকে অ্যাড করে হুগো বুমুসকে আনরেজিস্টার করা, ঠিক আছে। কারণ কোথাও না কোথাও আমরা যতই গোল করি না কারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বা টিম গেমে, আমরা কিন্তু গোলটা বেশি খাচ্ছিলাম। হ্যাঁ, ব্যাকে তোমার হেক্টর ইউস্টে, আনোয়ার আলীর মতো বেস্ট ডিফেন্ডার আছে, বাট স্টিল কিন্তু আমরা গোল খাচ্ছিলাম। তো সেই জায়গায় একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা অভাব ছিল। এবার এই জায়গায় আমার একটা কথা বলি, তুমি যদি খেয়াল করো জুয়ান ফেরান্ডো যে সময়টা ভালো পারফরমেন্স হচ্ছিল না টিমে বা টিম ডাউন ছিল, সেই সময়টা কিন্তু আমাদের একাধিক প্লেয়ার পরপর ইনজার্ড হচ্ছিল। ঠিক 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 ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আনোয়ার কিন্তু অ্যাভেলেবেল ছিল না। আমরা বসুন্ধরা কিংসের এরিনায় গিয়ে হেরেছি, তার প্রধান কারণ আমাদের কাছে আনোয়ার ছিল না। রাইট, আর সেই সময় আনোয়ারকে আমরা খুব মিস করছিলাম। পেত্রাসও ছিল উড়িষ্যায় না। আমরা উড়িষ্যার কাছে হেরেছি, আনোয়ার ছিল না, উড়িষ্যার কাছে পেট্রাডস ছিল আনোয়ার না, ছিল না, সাহাল পেট্রাডস ছিল ছিল না, না। এখনো আনোয়ার ছিল না, সাহাল ইনজুর ছিল। মনবীর ন্যাশনাল ক্যাম্পের পর, কুয়েত ক্যাম্পের পর মনবীর ছিল না। হুম, ঠিক ঠিক ঠিক। মনে করো কুয়েত থেকে গোল করে আসার পর মনবীর ছিল না। তো আমরা একাধিক ইম্পর্টেন্ট প্লেয়ারকে ইম্পর্টেন্ট সময় মিস করেছি, এবং সেই সময় সাদিকু আর কামিন্স ইন্ডিয়ার মার্কেটে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি, মানে ওরা তখনও ম্যাচ করাচ্ছে। আর হাবাস যখন কোচ হিসেবে এসছে, এটা তুমি লাক বলো যাই বলো, সঙ্গে সঙ্গে কিন্তু সবকটা প্লেয়ার অ্যাভেলেবেল পেয়েছে। কারণ হাবাস কোচ এসছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আনোয়ার অ্যাভেলেবেল হয়ে গেছে।
এবং পেট্রেটস পুরো ফিট। এবার হয়তো সাহালকে পাইনি, কিন্তু তখন থাপা ছিল। সাহালের রিপ্লেসমেন্ট আছে, কিন্তু আনোয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগানে নেই। এবং এএফসিতে কিন্তু আমাদের এটাই ভাবতে হবে, আর সুভাষিস হয়ে গেলে, আমাদের সুভাষিস ইনজার্ড হয়ে গেলে লেফট ব্যাকটা কে দেখবে? আনোয়ার ইনজার্ড হয়ে গেলে আমাদের এই যে ব্যাকআপগুলো না, এই ব্যাকআপগুলো কিন্তু আমাদের এফসিতে খুব প্রবলেম করে। তো সেখানে আমি মনে করি কিছু কিছু জায়গায় যদি দীপেন্দুকে প্রমোট করা যায়, যদি আমানদীপকে প্রমোট করা যায়, তাহলে কিন্তু টিমটা একটা ব্যাকআপ তৈরি হবে এবং স্ট্রং ব্যাকআপ তৈরি হবে। এবং অবশ্যই এরকম ফুটবলার প্রয়োজন যারা বল পায়ে ভালো। দীপক টাংরি অবশ্যই এই সিজন ভালো খেলেছে, কিন্তু তোমায় মাথায় রাখতে হবে বল পায়ে কিন্তু দীপক টাংরি সেরকম ভালো ফুটবল খেলেনি। এবং আমাদের দরকার হচ্ছে বল পায়ে যারা অ্যাটাক ক্রিয়েট করতে পারে, অনেকটা অভিষেক সূর্যবংশী যেরকম ডিফেন্ডও করতে পারে, ও কিন্তু অ্যাটাক ক্রিয়েটও করতে পারে এবং ওর অনেক কি পাসেসও রয়েছে। তো আমাদের এই টাইপের প্লেয়ার প্রয়োজন যারা অ্যাটাক ক্রিয়েট করতে পারে, এবং সাইড ব্যাক এরকম প্রয়োজন যারা ওভারল্যাপে ওঠার পর দ্রুত ট্র্যাক ব্যাক করতে পারে। আশিস রায়ের কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিং এ প্রবলেম রয়েছে, ও ইজি পাস দিতে পারে না। লিস্টেনেরও কিছু ক্ষেত্রে প্রবলেমটা হয় যে ইজি পাস না দিয়ে ও ওখানে বক্সের ওখানে বলটাকে বেশি ড্রিবল করতে যায়, সেখানে আমরা কাউন্টার অ্যাটাক খাই। একদম এই ঠিক। জিনিসগুলো যদি কন্ট্রোল করা যায়, এবং অবশ্যই আর এই জিনিসগুলো কন্ট্রোল এবং নিজের ইগোকে স্যাক্রিফাইস করে যদি একটু খেলা যায়, যদি কুয়ালালামপুর এফসি পারে এফসি কাপের ফাইনালে উঠতে ওই দল নিয়ে, আমরা অবশ্যই মোহনবাগান পারবো। অবশ্যই একটা ভালো একটা কোচ দরকার এবং টিমের সেই বন্ডিং দরকার, এবং ইনভেস্টমেন্ট অবশ্যই আছে। 8টা বিদেশি আসবে এই বছর এবং প্রত্যেকটা বিদেশি ভালো কোয়ালিটির হবে, এটা আমি যতদূর শুনেছি, তো ভালো জায়গা থেকেই শুনেছি, তোমাকে বলে আচ্ছা, রাখলাম। এক এবং সেকেন্ড এক সেকেন্ড সেখানে এক সেকেন্ড আমি জাস্ট বলছি, আমাদের টাইমটা হাতে খুবই কম, তো আচ্ছা সবার আমি আগে একটা কথা ওপিনিয়ন বলতে জানা পারি? দরকার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, আমি কোচ এন্ড নিয়ে করলাম। একটু আসুক, টপিকটাতে ডিবেট না করে কোচ নিয়ে ওপিনিয়নটা বলুন আপনাদের প্লিজ। টাইমটা হাতে আমাদের খুবই কম, তো বুঝতেই পারছেন। কোচ নিয়ে বলুন, যে আর যদি কোনো স্পিকার থাকেন তো। আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ শিওর শিওর, কোচ বলুন নিয়ে বলুন। যদি আপনাদের কাছে দুটো অপশন দেওয়া হয়, হাবাস এবং লোবেরা, আপনারা কাকে চুজ করবেন? হ্যাঁ, হাবাস এবং লোবেরা কাকে চুজ করুন? পাতি, একদম বেসিক কোয়েশ্চেন। আচ্ছা আমি বলছি এটা নিয়ে একটু। আমি আবাস বলবো আমি কাউকে না। আবাস হ্যাঁ হ্যাঁ, বলুন বিকজ বলুন যে যোগরা যেটা অনেক সময় ভুলে যায় কি লোবেরার প্রচুর ইগো ইস্যুস আছে। আর লোবেরার সাথে এই ডিলটা আমাদের ম্যানেজমেন্টে কখনো পসিবলই হচ্ছে না, বিকজ লোবেরাজ হ্যাজ গট মেনি ডিমান্ডস, প্রচুর ডিমান্ডস আছে। ওটা কখনো মোহনবাগানের মতন ক্লাবে অ্যাটলিস্ট ও পাবে না, ওকে দেওয়াও হবে না। তো হাবাস এনি ডে। আর এখানে কোচের ব্যাপারটা যেখানে আসি, উই নিড দ্য রাইট রিপ্লেসমেন্ট। যদি আমরা ঠিক রিপ্লেসমেন্টটাই না পাই, তাহলে আমরা ভুলভাল, যেমন তখন কি ছিল, উই ওয়ার আউট অফ অপশনস, বায়ো বাবেলে আছি বলে একটা হেস্টে ডিসিশন নিয়েছিল হুয়ান ফেরান্ডোকে ওরা অ্যাপয়েন্ট করে, ঠিক আছে? তো এখানে আমাদের কাছে টাইম আছে, উই অলসো গট সাকসেস। তো আমাদেরকে একটা রাইট পার্সন রিক্রুট করতে হবে। আর যদি আমরা ওটা না পাই, তাহলে আরো টাইম নিক, আরো দেখুক, আরো স্কাউট করুক, ইন্টারভিউ করুক, আর হাবাসকেই রাখুক। আমার মতে এটাই, বিকজ আমরা একটা পার্টিকুলার স্টেবল প্ল্যাটফর্মে আছি। তো আমাদেরকে আর একজনকে আনতে হবে যে ওইখান থেকে আরো উপরে নিয়ে যেতে পারে। উই কান স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ অগেন। আবাস যেখানে অব্দি নিয়ে গেছে, আমাদেরকে ওর থেকেও উপরে যেতে হবে, আর এমনই একটা পার্সনকে চাই আমাদের। যদি তেমন পার্সন আচ্ছা না পাই, তাহলে হাবাসকে রাখা হোক। আচ্ছা আমি একটা কথা বলতে চাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, বলতে পারি? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এএফসি এই এবছর মোহনবাগান যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলছে, এই টুর্নামেন্টটাকে মোহনবাগান মানে মোহনবাগান অফিসিয়ালদের এই টুর্নামেন্টটাকে প্রচন্ড সিরিয়াস ভাবে নিতে হবে, প্রচন্ড সিরিয়াস। তার দুটো রিজন হচ্ছে, একটা রিজন হচ্ছে যদি মোহনবাগান এই টুর্নামেন্টটাকে ভালো কিছু করতে পারে, তাহলে ইন্ডিয়ান ফুটবল তথা আমাদের মোহনবাগান ক্লাবের খুব ভালো একটা নাম হবে ইন্টারন্যাশনাল লেভেলে। এটা হচ্ছে একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ভারতীয় মানে আমাদের এএফসি যে টুর্নামেন্ট গুলো দেখে, একটা এএফসি ক্লাব কম্পিটিশনের পয়েন্ট থাকে, সেই পয়েন্টে বিগত মানে কয়েক বছরে ইন্ডিয়ান টিমগুলোর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না বলে আমাদের যে সেই মানে র্যাঙ্কিংটা এএফসি ক্লাব কম্পিটিশনের যে র্যাঙ্কিংটা থাকে, ওটা অনেক নিচে আছে, অনেক নিচে আছে। মোহনবাগান যদি এবছর খুব ভালো পারফরমেন্স দিতে পারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে, তাহলে সেই এএফসি ক্লাব কম্পিটিশনের যে র্যাঙ্কিংটা সেটা অনেক উপরে উঠবে, এবং ফিউচারে আমাদের ইন্ডিয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে এলিটটা হয়, যেটা টপ ডিভিশন, তো তারও একটা স্লট পেয়ে যাবে। এই জন্য মোহনবাগানকে খুব সিরিয়াসলি এই টুর্নামেন্টটা মানে খুব সিরিয়াসলি খেলতে হবে, এবং খুব ভালো কোয়ালিটির ফুটবল মোহনবাগানকে খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। এটাই বলার ছিল আমার। আচ্ছা, এখানে আমাদের হিস্ট্রিরাজ আমি কিছু কিছু বলতে বলতে চান? পারি? হ্যাঁ শুভজিৎ, আপনি বলুন বলুন, তারপর হিস্ট্রিরাজ এখানে আমি আছে। একটু কথা বলবো। বলুন, একজন বলুন। ঋষিরাজ বলুক নাকি? রিসার্চের আপনি বলে নিন, তারপরে আমি বলছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বলুন প্লিজ হিস্ট্রিরাজ। আমরা দেখছি যে এসিএল 2 নিয়ে কথা হচ্ছে,
তো সেটাই আমাদের মেন ফোকাস এই বছরে। সো কোচের ব্যাপারটায় আই উড সে নাও ইজ দ্য টাইম টু ডু এক্সপেরিমেন্টস, বিকজ ডুরান্ড কাপ আসছে, এবার তুমি একটা নতুন কোচ দিয়ে দেখো যে তার সিস্টেমটা তোমার এই টিমের সঙ্গে ফিট যাচ্ছে কিনা। কারণ ডুরান্ড কাপ ইজ pre-season tournament in which teams know, you know, teams understand that how their team will perform in the upcoming season. The Durand Cup is the time to do experiments. So Mohun Bagan management experiments করুক। হাবাস টেকনিক্যাল ডিরেক্টর হয়ে যাচ্ছেন, হাবাসের অ্যাডভাইসে কোচ অ্যাপয়েন্ট করে দেখুক যে কতটা দূর টিম যাচ্ছে, কেমিস্ট্রি থাকছে কিনা টিমে। কেমিস্ট্রিটা মেন ব্যাপার, কারণ দেখো যতই ভালো ভালো প্লেয়ার নিয়ে আসো, যতই মানে টপ ক্লাস প্লেয়ার নিয়ে আসো, তোমার যদি ক্লিক না করে, তারা কেমিস্ট্রিটা না বজায় থাকে, তাহলে জীবনে কোনোদিন ভালো খেলা হবে না, কোনোদিন তুমি একটা উইনার টিম হতে পারবে না। আর ACL2 সম্পর্কে আমরা 6টা ফরেনার বোধহয় স্টার্ট করতে পারবো। সেই 6টা ফরেনার স্টার্ট করেছি আমরা এই বিগত সুপার কাপ হলো জানুয়ারি মাসে, ওখানেও কিন্তু আমরা দেখলাম যে উই ফেলড মিজারেবলি। শ্রীনিধি ডেকানের থেকে আমি একটা বার চুজ করবো, জিতলাম, ACL কিন্তু টুতে আমরা হায়দ্রাবাদের অ্যাকচুয়ালি যেটা 10 স্টার্ট একদম করাতে পারবো। স্ট্রাগলিং টিম ছিল, একদম বটমে পড়েছিল, উইনলেস ছিল তখন অবধি, সেটাই আমাদের লাস্ট মোমেন্টে একটা রেড কার্ড ও পেনাল্টি পাওয়ার জন্য জিততে হলো, ওরম করে ডেসপারেটলি জিততে হলো। আর ডার্বির কথা তো আর বলছি না। বাট 6টা ফরেনার দিয়ে কি করে জিনিসটাকে চালাবে, ওইটাই আই থিঙ্ক ফোকাস হওয়া উচিত নিউ কোচের। অ্যান্ড বাইরের লিগ থেকে অবশ্যই কোচ চাই, কারণ ISL এর মধ্যে আমার মনে হয় না এরকম কোনো কোচ আছে একমাত্র পিটার ক্র্যাটকি ছাড়া, যে এরকম একটা টিম এর ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা বজায় রাখতে পারবে ও সাকসেস দিতে পারবে টিমটা। এটাই বক্তব্য ছিল। খুব সুন্দর ছিল রিভিউটা। আমি একবার আসবো শুভজিতের কাছে, উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন বলার। প্লিজ আপনি যদি বলেন তো। হুম দেখো, মানে টপিকটা বলে প্রথম দেখবেন কথা হচ্ছে কোচ নিয়ে, আর একটু কোচ নিয়ে। তো ACL কে নিয়ে। হ্যাঁ হ্যাঁ একদমই, আমি কোচ নিয়েই বলছি। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ বলুন বলুন। হুম যেটা হচ্ছে যে দেখো, হাবাস ISL এর একদম শুরুর দিকের মুখ। মানে ইন্ডিয়ান ফুটবলে এমন কোনো ফুটবল লাভার, ফুটবল ফ্যান নেই যে অন্তত হাবাসকে চেনে না, যারা ভারতীয় ফুটবলকে দেখছে বা জানে। তো এবং তার রিক্রুটমেন্ট নিয়ে বা তার ফুটবল স্ট্র্যাটেজি নিয়ে আগে মানে রিক্রুটমেন্ট নিয়ে তো তার কারোর সন্দেহ থাকার কথা নয়, সে কোন লেভেলে প্লেয়ার রিক্রুট করে আনে সেটা। তবে ফুটবল স্ট্র্যাটেজি নিয়ে অনেকের প্রবলেম ছিল এর আগে। তবে এই মুহূর্তে বা যে সিজনটা শেষ হলো সেটার পরে হয়তো সেই সন্দেহটা কারোর নেই আর, যে মানে হাবাস যে কি লেভেলের ফ্লেক্সিবল একজন কোচ সেটাও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আমাদের কাছে যখন অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার বেশি আছে, তখন আমরা কেমন ফুটবল খেলবো, বা ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার বেশি থাকলে আমরা কেমন ফুটবল খেলবো সেটা হাবাস জানে। অর্থাৎ নিজেকে ও বেন্ড করতে পারে দরকার পড়লে। কিন্তু তাই হাবাসকে নিয়ে মনে হয় না কারোর কোনো প্রবলেম থাকার কথা। প্রবলেম একটাই, সেটা হচ্ছে হাবাসের ফিজিক্যাল কন্ডিশনটা কি আছে এখন। কারণ ওনার অপারেশন হবে আমি শুনেছি, এবং আমাদের এখানে যখন টেম্পারেচারটা একটু হাই যাচ্ছিল সেই মুহূর্তেই হাবাসের শরীর খারাপ হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদেরকে মিডিল ইস্টে খেলতে যেতে হবে। তো সেইখানেও যদি সেরকম কোনো সিচুয়েশন একটা পড়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ একটা মানে সিচুয়েশন তৈরি হবে টিমের মধ্যে, যদি ভাবা সেরকম বারবার তার ফিজিক্যাল কন্ডিশন ডাউন হয়ে পড়ে। তো সেইটাকে আমার মনে হয় ম্যানেজমেন্টের মাথায় রাখা উচিত, যে হাবাসের মানে কন্ডিশন কি বলছে ডক্টরেরা সেটা। কারণ আলটিমেটলি যদি হাবাস কোচ থাকলো, সবই থাকলো, কিন্তু যদি দরকারের সময় আমরা তার মানে তাকে অ্যাভেলেবেল না পাই, তাহলে তো লাভটা কিছু হবে না। তো আমার মনে হয় সেই জিনিসটা একটু ভাবা দরকার ম্যানেজমেন্টকে। একদমই খুব সুন্দর বললেন যে হাবাসের হাবাসের সার্জারি নিয়ে একটাই আপডেট আছে, হাবাসের সম্ভবত সার্জারি দরকার হচ্ছে না। তো এটা একটা কিছু একটা হতে পারে ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং, দেখা যাবে। তো যেমন আমি একটু বলবো। হ্যাঁ, কে নেক্সট কে বলছেন? হ্যালো, আমি বলতে হ্যাঁ, চাইছি কোচ নিয়ে একটু মানে আমি update আরেকটা আছে। জিনিস। ওকে ওকে।
আচ্ছা, আমি বলছি হাবাস ইজ নাও 67। ওনার এই আমাদের ইন্ডিয়ান কন্ডিশনে মাঝে অসুস্থ হয়ে গেছিলেন উনি, দু একটা ম্যাচ আমাদের বেঞ্চেও ছিলেন না। তো এই মুহূর্তে আমার পার্সোনালি যেটা মনে হয় যে হাবাসকে আমাদের পিডি করে বা ম্যানেজমেন্টের কোনো দায়িত্বে দিয়ে ওনাকে শান্তিতে একটা সাইডে রেখে দেওয়া উচিত, যেখানে উনি কোচের বিভিন্ন আমাদের টিমের বিভিন্ন ব্যাপারে তিনি নজর রাখতে পারবেন, দরকার হলে কিছু ইনপুটস দিতে পারবেন। এ সমস্ত জায়গাতে তাকে রেখে দেওয়া উচিত, যেমন টেকনিক্যাল ডিরেক্টরের যে পোস্টটা সে জায়গাতে রেখে দেওয়া উচিত। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে কিছু কিছু কোচ আছে যারা সত্যি ভালো, কিন্তু তাদেরকে এই মুহূর্তে আমার মনে হয় না যে আমাদের টিমে দরকার আছে। হ্যাঁ, ইন্ডিয়াতে একজন আছেন, কিন্তু তিনি আমার মনে হয় না তিনি আসবেন। তিনি হচ্ছেন অ্যালবার্তো রোকা। তিনি এই মুহূর্তে মনে হয় না কোনো টিমে যেতে রাজি হবেন। তো এখন যদি আমাদেরকে ভালো কোনো কোচ জোগাড় করতে হয়, তাহলে সেটা হচ্ছে কোনো ইউরোপিয়ান কোনো। হ্যালো, কথাটা আই গেস কেটে গেছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ইয়েতে আসি, স্পিকারের কাছে। হ্যাঁ, দিব্যেন আমি একটা কথা বলতে চাই হ্যাঁ একদম যে একদম। ওই দাদাটা মানে অভিজ্ঞতা যে বলছিলেন, আর কি হুম চল্লিশটাই বলছিলেন, তাই তো? হ্যাঁ, তো বলছেন যে ইউরোপিয়ান কোনো কোচের কথা। আমার এখানে একটা কথা আছে যে হ্যাঁ, অবশ্যই ইউরোপিয়ান কোচ আনুক, কিন্তু তার যেন এশিয়ান লিগের খেলার একটা এক্সপিরিয়েন্স থাকে। সেটা হলে মনে হয় বেশি ভালো হয় ব্যাপারটা। মানে এমন কোনো ইউরোপিয়ান কোচ যে আগে এশিয়ান লিগে খেলেছেন বা এসিএল বা এএফসি যে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, সেই ব্যাপারগুলো থাকলে আরো বেশি ভালো হয় আর কি। সবসময় যে ইউরোপিয়ান লিগ থেকেই আমি কোচ আনছি অথচ তার এশিয়ান লিগে কোনো তার এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে খুব সমস্যার ব্যাপার। মানে প্লেয়ার স্কাউটিং করা থেকে সব দিক থেকেই লিগটাকে বোঝার অনেক কিছু ব্যাপার আছে। তো আমার মনে হয় মানে এশিয়ান লিগে তার মানে কিছু এক্সপিরিয়েন্স আছে তেমন কোচকে আনাটাই ভালো হয় আর কি। একদমই ঠিক, আমাদের কোচ নিয়ে একদম প্রপার নিতে হবে, ডিসিশন নিতে হবে, সেটা ম্যানেজমেন্টের উপর ছাড়তে হবে এখন। আচ্ছা, পরের টপিক অফ ডিসকাশনে আমরা আসি যে সিজন তো এন্ড হয়ে গেছে, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, সব ভালো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইমপ্রুভমেন্টস নিয়ে কথা এখনো ডিসকাস হয়নি, যে গোলকিপিং পজিশনে কে কোথায় ইমপ্রুভমেন্টস দেখছো, কারণ বিশাল ক্যাট ইজ লিটারালি দ্য নাম্বার ওয়ান গোলকিপার ইন দ্য কান্ট্রি রাইট নাও। কিন্তু ব্যাকআপ হিসেবে কি আমাদের ইউথ থেকে নেওয়া উচিত গোলকিপার, নাকি আমাদের একটা বেটার গোলকিপার দেখা উচিত অন্য আইএসএল ক্লাব থেকে ফর আ বেটার কম্পিটিশন টু বিশাল ক্যাট? এটা গোলকিপিং ডিপার্টমেন্টে নিয়ে কার কিরকম মতামত একবার প্লিজ ছোট করে সবাই জানিয়ে দেবে, ছোট করে একদম। আমি বলবো। আমি চালু করতে চাইছি হ্যাঁ, ওই এটা। তো এমবিএফটি থেকে স্টার্ট কর। আমি ওকে বলতে ওকে ওকে, বলুন বলুন। আমার মনে হয় গোলকিপিং পজিশনটা এমন একটা পজিশন যেখানে খুব বেশি রোটেশন হয় না, বাট যদি কোনো কারণে বিশাল টাইপের ইনজুরি হয়ে যায় তো সেখানে এক্সপেরিমেন্টের কোনো জায়গা থাকে না। আমরা দেখেছি ইস্ট বেঙ্গলকে সাফার করতে ক্লব শুভম গিল কার্ড পাওয়ার পরে ছিটকে গেল, কমলজিৎকে ওদের খেলাতে হলো, ওরা পাঞ্জাবের কাছে চাইল্ডিশ গোল কনসেপ্ট করলো। তো আই বিলিভ গোলকিপার আমাদের একজনকে টার্গেট করা উচিত যার কিছু হলে এক্সপিরিয়েন্স আছে। পিপি রেহানে সম্ভবত মুম্বাইয়ে মুভ করছে, তো আমি জানি না মুভটা হাইজ্যাক করা পসিবল কিনা, বা টিপি রেইনেস লেভেলের কাউকে মোহনবাগানে টার্গেট করা উচিত, হু ক্যান বি রেডি টু স্টে অ্যাজ আ ব্যাকআপ, বাট যখনই ডাকা হবে তখন 100% দিয়ে খেলতে পারবে, এরকম কাউকে আমার মনে হয় সেকেন্ড চয়েস হিসেবে রাখা উচিত। বাকিদের কিরকম কি মতামত আমি সেটা বুঝলাম, বাট ইউথ প্রমোশনটা কি দরকার এখনই? কারণ কি আমাদের ইউথে অনেক বেটার গোলকিপার আছে, কিন্তু এটা মানতে হবে। গোলকিপার দেখুন আমি এমন একটা পজিশন যেখানে তুই নিজে দিয়ে রিস্ক নিতে পারবি না। হ্যাঁ, কি বলছেন বলুন বাকি স্পিকার। হ্যাঁ আমি বলছিলাম যে ইউথ থেকে এখন গোলকিপার মানে দেখুন ইউথের ওদের মানে কি বলবো ওদের এক্সপিরিয়েন্সটা কম, এবং গোলকিপিং এমন একটা মানে গোলকিপিং হচ্ছে ফুটবলের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যাদের এক্সপিরিয়েন্স কম তারা যদি এখন আইএসএল এর সিনিয়র প্লেয়ার এসে গোলকিপিং করে তাহলে তো প্রবলেম হবে। আপনি সুপার কাপে দেখুন, সুপার কাপে আমাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়ার খেলেছিল গোলকিপার, আমি গোল নন্দন খেলেছিল। রয়ের নামটা বলবো। হ্যাঁ হ্যাঁ তো তিনি যে গোলকিপারটা আমাদের সুপার কাপে খেলেছিল তার কিন্তু প্রচুর মিস্টেক থেকে আমরা গোল খেয়েছি। ক্লিটন সিলভা গোল করেছিল, তার হাত থেকে বল ফসকে গিয়ে সেখান থেকে ক্লিটন সিলভা গোল করে দিয়ে চলে গেছিল। তো তাই জন্য আমাদের মানে ব্যাকআপ গোলকিপার হিসেবে আমাদের একটা এক্সপিরিয়েন্স গোলকিপার লাগবে। আমি ভেবেছিলাম যদি দেবজিৎকে পেয়ে যেতাম খুব ভালো হতো, কারণ দেবজিতের এবছর ফর্ম খুব ভালো ছিল। একদমই ঠিক। আর বাকিদের যদি কারোর ওপিনিয়ন থাকে গোলকিপিং ডিপার্টমেন্ট নিয়ে। হ্যালো।
হ্যাঁ আমি বলুন অরূপ। হ্যাঁ বলতে হ্যাঁ পারি। অরূপ কথা বলুন। হ্যাঁ একদম শিওর বলুন। আমি খুবই ছোট, আমায় দাদা বলবেন না প্লিজ। আমার জাস্ট 18 ইয়ার্স, আই এম জাস্ট 18 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, তো যেটা আমি ওই গোলকিপার ডিপার্টমেন্টের কথা বলতে চাইবো, মানে যেটা মানে আমি নামটা দেখে নিই, যিনি বললেন যে একজন এক্সপিরিয়েন্সড গোলকিপার খুবই প্রয়োজন, লাইক প্রয়োজন, অফকোর্স এটা আমি মানি, কারণ বিশাল ক্যাতের আমাদের এই সময় কোনো অফকোর্স কোনো রিপ্লেসমেন্ট নেই। আই ডোন্ট নো আমাদের যে ইউথ টিমের গোলকিপার আছে তিনি কেমন, আমি তার খেলা খুব দেখিনি, লাইক RFDL বা কোনো জায়গায়, যাই হোক। আমি এখানে বলতে চাই যে যদি অ্যান্তোনিও লোপেস হাবাস বা নেক্সট কোচ যিনি আসবেন তার যদি তার পারফরমেন্সটা চোখে পড়ে, লাইক আমরা কি দেখেছি এই বছর, লাইক যখন আমাদের মিডফিল্ডে যখন অভিষেক সূর্যবংশী এলো, যখন ব্যাকে আনোয়ার আলী ছিল না, তখন আমরা দীপেন্দুকে নিয়ে এলাম এগেইনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড বা তার আগের একটা ম্যাচে, হ্যাঁ সরি FC গোয়ার ম্যাচে আই বিলিভ। তো ওরা কিন্তু সেই পারফরমেন্সটা ডেলিভার করেছে, ওদের কিন্তু সেই মানে সেই লেভেলের তো এক্সপিরিয়েন্স ছিল না যে ওরা লাইক সাহাল আব্দুল সামাদ বা অনিরুদ্ধ থাপার মতো এত 2-3টে সিজন ISL খেলে তারপর মোহনবাগানে নেমেছে, কিন্তু না, তারা কিন্তু সিজনটা প্রমাণ করেছে। আর হ্যাঁ, এটাও আমি মানবো যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আমরা যে সুপার কাপের মানে গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট হয়ে যায় ম্যাচটা, এটা গোলকিপারের অফকোর্স মিস্টেক ছিল, কিন্তু যদি গোলকিপারের পারফরমেন্সটা কোচের চোখে পড়ে, তাকে কিন্তু চান্সটা দেওয়া দরকার। এটা আমি বলছি কারণ আমি সূর্যবংশী আর দীপেন্দুর মতো প্লেয়ারদেরকে কিন্তু মানে নিজেদেরকে প্রমাণ করতে দেখেছি, দ্যাট অলসো ইন দ্য ম্যাচ টাইম। ওদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না, এটাই আমার পয়েন্ট। আমি একটা কথা বলতে চাই গোলকিপার নিয়ে। তো আমি এতক্ষণ যেটা শুনলাম যে দেবজিৎ নিয়ে প্রসঙ্গ উঠছিল, তো আমি এক্ষেত্রে বলতে পারি যে যদি আমরা ব্যাকআপ হিসেবে আমরা দেবনাথ মন্ডলকে ইউজ করি, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিশাল কাইতের যে বল প্লেয়িং এবিলিটিটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং সে ভালো শর্ট স্টপার, কিন্তু দেবনাথের ক্ষেত্রে বল প্লেয়িং এবিলিটিটা অতটা ভালো না হলেও কিন্তু দেবনাথ অ্যাজ এ শর্ট স্টপার হিসাবে খুবই ভালো এবং ওর হাইট অ্যাডভান্টেজও আছে। আর সেক্ষেত্রে আমি মনে করি যে আর্সানোয়ারের থেকে যে সিলি মিস্টেক গুলো করছিল, আর্সানোয়ারের যে গ্র্যাবিং বা ফিস্টিং বা প্যারিং গুলো হয়, তার থেকে দেবনাথের এইসব বিষয়ে অনেক কিছু ইমপ্রুভমেন্ট আছে। হ্যাঁ, আমরা যদি বল প্লেয়িং এবিলিটিটা আমরা আরেকটু ঝালিয়ে নিতে পারি বা ওটা যদি আমরা ইগনোর করি, তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে মনে করি যে দেবনাথ কি বলে বিশাল কাইতের একটা রিপ্লেসমেন্ট হতে পারে, মানে সেকেন্ড চয়েস হিসেবে। তো আমি মনে করি যে আর্টসের থেকে দেবনাথকে আমার চান্স দেওয়া উচিত এবং এই মুহূর্তে কোনো অন্যান্য টিম থেকে গোলকিপার না দেখে দেবনাথকে অ্যাজ এ সেকেন্ড গোলকিপার প্রমোট করা উচিত। তার কারণ হচ্ছে দেবনাথের যে প্যারিং এবিলিটি এবং যে শর্ট স্টপিং এবিলিটি, এই দুটোই ভালো। তো সেক্ষেত্রে আমরা বল প্লেইং এবিলিটিটাকে একটু কম্প্রোমাইজ করে যদি দুটোর দিকে দেখি, সেক্ষেত্রে দেবনাথ অ্যাজ এ সেকেন্ড গোলকিপার পারফেক্ট কন্টেন্ডার হতে পারে আমার মতে মনে হয়। সুন্দর, একদম সুন্দর ভাবে আচ্ছা, বলেছো। আমি কিছু বলতে পারি? আচ্ছা এক সেকেন্ড, আমরা একটা কথা বলিনি, MBFT থেকে একটা আপডেট ছিল গোলকিপারকে নিয়ে, সেটা একবার। হ্যাঁ, তো তোমরা অনেকেই জানো লাস্ট ইয়ার একটা নিউজ ব্রেক হয়েছিল, আমাদের আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ ব্যাচের সানি ভিলোয়াল মোহনবাগানে ট্রায়ালে ছিল। তো সানি রিসেন্টলি কানাডিয়ান পাসপোর্ট রিজেক্ট করে ইন্ডিয়ান পাসপোর্ট পুরোপুরি ভাবে নিয়ে নিয়েছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো আমাদের ম্যানেজমেন্টের টার্গেটে এখনো সানি আছে, তো দেয়ার ইজ আ পসিবিলিটি সানি ভিলোয়াল ক্যান বি সাইন্ড অ্যাজ আ সেকেন্ড চয়েস গোলকিপার। তো এটার ছোট আপডেট পেয়ে গেলেন, ব্রেকিং আপডেট, যে সানিকে আমরা সাইন করতে পারি ফিউচারে। তো বাস ছোট একটা আপডেট দেওয়া ছিল গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে। আচ্ছা, আমি কিছু বলতে পারি এবার? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, গোলকিপার নিয়ে কথা হচ্ছিল। আমার মতে দেখ, গোলকিপার যেই হোক, মানে আমাদের যে বেঞ্চে যে গোলকিপার গুলো আছে, যে দেবনাথই হোক বা আহসানোয়ারই হোক বা জাহিদই হোক, যাই হোক, আহ, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সামনে যে টুর্নামেন্টটা আছে, মানে ডুরান্ড কাপ। দেখো, আমার মনে হয় ডুরান্ড কাপ হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স করার জায়গা। মানে নতুন যে টিমটা রিবিল্ড হচ্ছে, সেই টিমটাকে নিয়ে এক্সপিরিয়েন্স বা কাটাছেড়া করার জায়গা হচ্ছে ডুরান্ড কাপ। কারণ এই একটা ট্রফি আমাদের জেতা হয়ে গেছে অনেকবার এবং সেই আবার যে জিততেই হবে সেইটা কোনো ব্যাপার নেই। তো আমার মনে হয় এই ডুরান্ড কাপেতে যদি নতুন কোনো একটা গোলকিপার যেটা টিম চয়েস করবে, তাকে খেলানো হোক বিশাল কালকে বেঞ্চে রেখে, যাতে সে তাকে দেখে নেওয়া হোক, জাজ করে, সে যেতেই হোক, মানে সে RC হোক বা সে দেবনাথই হোক, তাকে দেখে নেওয়া হোক যে সে কেমন পারফরমেন্স দিচ্ছে এবং সেই হিসাবে আমরা তাকে প্রমোট করি নতুন মানে টিমে। এটাই মানে বলার, যে ডুরান্ড কাপে তাকে দেখে নেওয়া হোক, সে কেমন করছে, অন্তত তাকে একটা দেখার সুযোগ দেওয়া হোক। মানে প্রত্যেকের কাছেই সে সুযোগটা থাকুক যে ডুরান্ড কাপে তারা যেমন পারফরমেন্স করবে তাদেরকে সিনিয়র টিমে তেমন ভাবে প্রমোট করা হবে। যেহেতু ডুরান্ড কাপে অনেক কটা ম্যাচ থাকবে, তো
তো তাদের কাছে একটা ভালো সুযোগও থাকবে। সেইখানে যদি ভিশাল কায়েতকে আমরা বেঞ্চে রেখে ওই গোলকিপার গুলোকে প্রমোট করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে আর কি। একদম সুন্দর, এটা খুব ভালো একটা ওপিনিয়ন যে দুরান্ত কাপে আমরা টেস্ট করতে পারি নতুন প্লেয়ারদেরকে। আচ্ছা, তো আমরা আমাদের পরের সেগমেন্টে আসি, যেটা হচ্ছে যে গোলকিপার তো আমরা করলাম ডিসকাশন, কোথায় ব্যাকআপ লাগবে, কোথায় ইমপ্রুভমেন্টস লাগবে আমরা। আর রাইট ব্যাকে আশিস রায়ের সেরকম পারফরমেন্স আপ টু দ্য মার্ক নেই। তো আর দুটো সিবি আছে, আনোয়ার আলী তো একদম আনটাচেবল, টপ প্লেয়ার, ক্লাস প্লেয়ার। আর হেক্টর ইউসটা প্রবাবলি এজের জন্য একটু স্লো হয়ে গেছে। বাট এসিএল খেলতে গেলে আমাদেরকে একদম প্রপার পেসি ডিফেন্ডার্স লাগবে, সবাই জানি আমরা এটা। তো তোমাদের কি মতামত যে ডিফেন্স পার্টটাতে, একদম ডিফেন্স এরিয়াতে কোথায় কি ইমপ্রুভমেন্টস করা দরকার? এটা মাথায় রেখে যে পরের বার আমরা এসিএল খেলবো, একটা প্রপার টিমসকে আমরা ফেস করবো এশিয়ার। তো এইসব কথা মাথায় রেখে কোথায় কোথায় ইমপ্রুভমেন্টস লাগা দরকার ডিফেন্স, ওটা যদি একবার সবাই ছোট করে বলেন তো। আমি কি স্টার্ট করবো? হ্যাঁ একদম, করুন, ছোট করে বলবেন একদম। আচ্ছা দেখো, হ্যাঁ ছোট করেই বলবো। আমার কথা হচ্ছে যে ডিফেন্সে দেখো যেটা প্রবলেম হচ্ছে মোহনবাগানে, আমরা কাউন্টার অ্যাটাকে গোল খাচ্ছি হাই লাইন ডিফেন্স খেলতে গিয়ে। তো সেক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে এখন তো ডিফেন্সের ওভারল্যাপিং এ অ্যাটাকও অনেক ইম্পর্টেন্ট, যেটা আনোয়ার মাঝে মাঝে করে। তো আমাদের এরকম পাসিং ডিফেন্ডার প্রয়োজন, একটু কম এজের। হেক্টর অবশ্যই ভালো, কিন্তু একটু কম এজের, যে তোমার দ্রুত ট্র্যাক ব্যাক করতে পারবে এবং ডিফেন্স আটকাতেও পারবে আর ওভারল্যাপেও যেতে পারবে। আর তার সাথে শুভাশিসের ব্যাকআপ হিসাবে আমনদীপকে তৈরি করা উচিত, এবং রাইট ব্যাকে আশিস রায়ের ব্যাকআপ হিসাবে যদি রাজবাসফোরকে তৈরি করা যায়, কারণ রাজবাসফোরও বল পায় এবং আমরা দেখেছি যে ওভারল্যাপিংও যথেষ্ট ভালো এবং ডিফেন্ডিংও যথেষ্ট ভালো করে, কিন্তু এই ম্যাচুরিটি একটু কম আছে। কিন্তু খেলা মানে যদি ম্যাচ গেম টাইম পায় অবশ্যই ম্যাচুরিটি পাবে। তো সেক্ষেত্রে যদি এদেরকে একটুখানি তৈরি করা যায় এবং তোমার ডিফেন্সটাকে দ্রুত ট্র্যাক ব্যাক বা যেটা বলা যায় পজিটিভ নেগেটিভ ট্রানজিশন, ওটা যদি দ্রুত করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি আমাদের ডিফেন্সটা স্ট্রং হবে, এবং ডিফেন্স স্ট্রং হলে আমাদের অ্যাটাক যথেষ্ট স্ট্রং, এবং মিডফিল্ডের যে হেল্প আছে তার সাহায্যে আমরা অনেক বেটার খেলবো এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ, যদি করা যায়। আচ্ছা, আর বাকিরা যদি কোনো কিছু বলেন তো ডিফেন্স সেগমেন্ট নিয়ে একবার। হ্যাঁ, আমি এই বিষয়ে একটা জিনিস বলতে চাই। তো আমরা ডিফেন্স সেগমেন্টে যাওয়ার আগে প্রথমে একটা জিনিস দেখতে হবে যে আমরা আগে 3 ডিফেন্সে খেলি না 4 ডিফেন্সে। আমরা যদি 3 ডিফেন্সে খেলি, তো আমার একটা মত আছে, আমার মত আছে যে হেক্টর উচ্চকে রেখে দেওয়ার, এবং হেক্টর উচ্চকে রেখে দেওয়ার সাথে সাথে তার সাথে একটা যদি কোনো রোবাস্ট নো ননসেন্স ডিফেন্ডার নেওয়া যায়, এবং সেটা ভালো হয়। এবং আর একটা জিনিস, যেটা রাজ ভাস্করের প্রসঙ্গটা যখন এলো, তো রাজ ভাস্কর আমরা সিএফএল এ দেখেছিলাম যে রাজ ভাস্করের যে ক্রসিং এবিলিটি, সেটা অনেকের থেকে অ্যাকুরেট, অ্যাটলিস্ট আশিস রায়ের থেকে অনেক অ্যাকুরেট। তো সেক্ষেত্রে আমরা রাজ ভাস্করকে যদি আমরা রাইট ব্যাক ইউজ করি, বা আমরা যখন 3 ডিফেন্সে খেলবো সেখানে যদি রাজ ভাস্করকে অপোজিট সাইডে ইউজ করি, সেক্ষেত্রে একটা আমরা এক্সট্রা অপশন পাবো যে কিনা ওভারল্যাপে রাইট উইং এ সাহায্য করতে পারবে এবং নিচে এসে ডিফেন্সও করতে পারবে। তো সেক্ষেত্রে কারণ এটা আমি এ থেকেই বলছি যে তার কারণ হচ্ছে আগের বার যখন আমরা আরএফডিএল প্রিমিয়ার লিগ নেক্সট জেনে খেলা দেখেছিলাম, তখন রাজ ভাস্কর এবং দীপেন্দু দুজনে কিন্তু পজিশন অল্টার করে খেলেছিল। যখন ওয়েস্ট হ্যামের এগেনস্টে খেলা হয়েছিল, তখন রাজ ভাস্কর আর কি বলে সুমিত রাঠি অ্যাজ এ সিবি কম্বিনেশন ছিল, এবং পরবর্তীকালে রাজ ভাস্করকে আমরা রাইট ব্যাকে উঠে দেখেছি। তো সেক্ষেত্রে রাজ ভাস্করের যে ভার্সেটালিটি আছে এবং যে বল প্লেইং একটা এবিলিটি আছে, সেটাকে আমাদের কাজে লাগানো উচিত। যেটা এইবারে আমরা সুপার কাপে দেখেছিলাম যে রাজ ভাস্করকে সুপার কাপে ইউজ করার পর আর আইএসএল এ ইউজ করা হয়নি, দীপেন্দুকে বেশি প্রমোট করা ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে রাজ ভাস্করকেও ইউটিলাইজ করা উচিত। তার কারণ হচ্ছে দীপেন্দু কিন্তু প্রপার উইং উইঙ্গার না, বা রাইট ব্যাক ফুল ব্যাক না, কিন্তু রাজ ভাস্কর কিন্তু প্রপার ফুল ব্যাক, যে কিনা সেন্ট্রাল ব্যাক খেলতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অন্য কোনো অপশন না খুঁজে, এবং আমরা রাজ ভাস্করের ওপরেই রিলাই করতে পারি, এবং অ্যাজ এ আমরা সেকেন্ড ডিফেন্ডার হিসেবে একটা কোনো ফরেন ডিফেন্ডার, নো ননসেন্স রোবাস ডিফেন্ডার আনা উচিত। এবং লেফট ব্যাকের ক্ষেত্রে আমার কোনো এখনো পর্যন্ত ওপিনিয়ন নেই, কারণ এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে ইন্ডিয়ান মার্কেটে যে প্রপার কোনো লেফট ব্যাক আছে কিনা। তো এটাই আমি বলবো ডিফেন্স হিসেবে। তো ঠিক আছে, এটাই। একদম খুবই সুন্দর একটা এক্সপ্লেনেশন, ইউথ প্রমোট করা দরকার আমাদের, একদমই ঠিক। আচ্ছা, আর বাকি যদি কেউ বলেন, নাহলে আমরা পরের সেগমেন্টে চলে যাব। আমার একটা জিনিস বলার ছিল। হ্যাঁ বলুন বলুন। আহ, আমি নীলাদ্রি। এবার আমার যেটা বলার সেটা হচ্ছে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আশিস রায় অ্যাজ এ প্লেয়ার খারাপ নয়। ওর পেস আছে, ওর সবই আছে,
বাট একটা ওর যেটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে ওর পাসিং এবিলিটিটা বা ক্রসিং এবিলিটিটা গোটা আইএসএল এ সেভাবে দেখা যায় পাস করে সব করে, বাট মানে ডি বক্সের কাছে গিয়ে যখন থ্রু দেওয়ার ব্যাপার হয় বা লক্ষ্য করে পাওয়া যায় সেগুলো পারে না। অবশ্যই রাজভাস্কর প্লেয়ারটা সত্যি খুব ভালো এবং ওর হচ্ছে মানে আশিস রায়ের চেয়ে মানে ওর পাসিং এবিলিটি যথেষ্ট ভালো। আশিস রায়কে আমার মনে হয় এখনই বেঞ্চে বসিয়ে রাখা বা ওর আগেনস্টে মানে অন্য কোনো প্লেয়ার খেলানো আমার মনে হয় না দরকার, বিকজ রাজভাস্কর অতটা পেস নেই বা অতটা স্ট্রেংথ নেই বা যত জনের আশিস রায় দৌড়ায় পুরো মাঠটা কভার করে। এবং আশিস রায় মাঝে মাঝে রাইট মিডেও খেলে, মানে এটা আমি দেখেছি যে যখন 3-4-3 ফরমেশনে যখন মোহনবাগান খেলে তখন আশিস রায় অ্যাজ আ রাইট মিড খেলে। এবার মানে আমার যোগ্য ধারণা যে ওকে আরেক করতে পারে এবং পাসিং অ্যাকিউরেসিটা যদি ঠিক করতে পারে। আচ্ছা, কথা শোনা আসে না, ঠিক আছে মানে আমরা ওর শুট করবে যদি ওর পাসিং অ্যাকিউরেসি বা হ্যালো, আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা আমি 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 এটা নিয়ে একটা কথা বলতে চাই ছোট, যে হ্যাঁ বলছিল বলুন। আশিস রায় এবং রাজভাস্করের যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ডিসিশন মেকিং। তো মানে পাসিং এবিলিটি থেকেও ডিসিশন মেকিং এ আশিস রায় রাজভাস্করের থেকে আমি মনে করি অনেকটাই পিছিয়ে। তার কারণ হচ্ছে আশিস রায় যখন ফাইনাল থার্ডে মুভ করে পাস দেওয়ার বল অনেক সময় ক্রস করে দেয় বা ট্র্যাক ব্যাক করে নেমে আসে, সেক্ষেত্রে আমি অনেকটা এগিয়ে রাখবো রাজভাস্করকে। তার কারণ হচ্ছে রাজভাস্কর পরিস্থিতি অনুযায়ী বলটাকে রোটেট করতে জানে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে রাজভাস্করকে গেম টাইম দেওয়া আরো উচিত আশিস রায়ের থেকে। আশিস রায় অ্যাজ এ ব্যাকআপ এই দুজনকে রোটেট করে খেললে আমাদের পক্ষেই সুবিধা হবে। একদম খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আমরা পরের সেগমেন্টে যাওয়ার আগে কটা কোয়েশ্চেন মানে কথা বলে দিই। যারা ট্রান্সফার নিউজ নিয়ে কমেন্ট করছেন ওদেরকে ছোট একটা আপডেট দিয়ে দেবো আমরা লাস্টে, তো ওটার জন্য ওয়েট করে থাকবে যারা ট্রান্সফার নিউজ শুনতে চান। আচ্ছা, তো আমরা পরের সেগমেন্টে আসি। মিডফিল্ডার নিয়ে আমরা থাপাকে অলরেডি থাপা সাহালকে ডিসকাস করেছি যে থাপা কিরকম স্টার্টিং ছিল, কিরকম এন্ডিং হলো। তো মিডফিল্ড নিয়ে বেশি আমরা যাব না। তো মিডফিল্ডে আমরা হালকা আসবো যে জনি কাউকো আর হুগো বুমোস যেরকম ভাবে চেঞ্জ করা হয়, হাওয়াস আসেন এমনকি হুগো বুমোসকে সাইড করে দিয়ে জনি কাউকে আনা হয়, এটা নিয়ে কার কিরকম মতামত ছোট করে যদি সবাই বলে দেন। টাইমটাও হাতে কম, তো বেশি বড় করবো না আমরা। এটা নিয়ে আমার একটাই মতামত, এটা হচ্ছে আমাদের গেম চেঞ্জার সাইনিং বদলে কাউকে যদি আমরা ধরে নিই আমরা রিসাইন করেছি, ওই জায়গায় কাউকে না এলে আমরা আইএসএল সিরিজ জিতি না। আমিও একটা ছোট্ট করে একটা জিনিস বলে দেবো উইথ ডিউ রেসপেক্ট টু হুগো। উম, আমাদের টিমে এখন দিমিত্রি বা সাহাল যে পজিশনে খেলছে হুগো সেম রোল প্লে করতো। তো হুগোকে আমরা অনেক সেজন্য অনেক ডিপে খেলাতাম, যেটা ওর পজিশন না। সেক্ষেত্রে কাউকে একদম অ্যাপ্রোপ্রিয়েট, তো কাউকে এসে হুগোর থেকে বেশি এফেক্টিভ হয়েছে, এটাই আমার বলার। আচ্ছা, আমি একটা কথা বলবো এখানে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি মিডফিল্ডে যদি আমরা এফসি তে খেলি হুগো কিন্তু মানে উইঙ্গেও খেলতে পারে, মানে অ্যাটাকিং যে উইংটা সেখানে আমরা এফসি তে কিন্তু 8 জন বিদেশি খেলাতে পারি। তো সেক্ষেত্রে কাউকে ওরকম পজিশনে থাকলো মানে সিডিএম হিসেবে থাকলো, সেখানে কাউকে পুরো 90 মিনিট ফিট দেখা যাচ্ছে না। তো যদি কাউকে থাকে এবং হুগোও থাকে, হুগো হয়তো অ্যাটাকিং উইঙ্গার হিসাবে খেললো, সেখান থেকে আবার কাউকে সরে যাওয়ার পর তাকে রিপ্লেসও করা যেতে পারে। তো সেক্ষেত্রে বা এমন কোনো সিডিএম আনা যেতে পারে যাকে সেন্টার ব্যাক ও সিডিএম দুটোই সমান পারদর্শিতায় খেলতে পারে আর কি, যেরকম কাল ম্যাগিও এরকম ছিল অনেক। সিচুয়েশন আসবে। একদমই ঠিক। ধন্যবাদ, এইটুকু। আচ্ছা, তো আমরা ফরওয়ার্ড সেকশনটা যাই যে ফরওয়ার্ডে কে কিরকম খেলে। যে ফরওয়ার্ড নিয়ে বেশি কিছু বলার নেই, সবাই জানি। আমরা প্রথমে ডিসকাস করলাম যে কামিংস হয়তো আরো বেশি এক্সপেকটেশন নিয়ে এসেছিল, বাট ও যে ফক্স ইন দা বক্স কাজটা করে দিয়েছে, যথেষ্ট গোল স্কোর করে। সাদিকুর ফর্মটা নিয়ে আপ ডাউন ছিল, কেউ স্যাটিসফাইড কেউ আনস্যাটিসফাইড, কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না, বাট অবভিয়াসলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাই জন্য আমরা শিল্ড জিততে পেরেছি। তো এই সেগমেন্টটা আজকে শেষ করি। আমরা পরের ছোট ডিসকাশনে আসবো যে হচ্ছে ইউথ ফুটবল নিয়ে। ইউথ আমাদের যেমন হচ্ছে আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 13, RFDL এর অনেক টিম আছে যেগুলো আমরা খেলছি এবং কি খুব ভালো খেলছি। এরকম নয় যে আমরা জাস্ট টিম নামানোর কথা নামিয়ে দিচ্ছি। 3-4 মাস ধরে প্র্যাকটিস সেশন চলছে, সবাইকে প্রপার ফুটবলিং স্ট্রাকচার দিচ্ছি আমরা। তো টুর্নামেন্টও আমরা ভালো ফর্ম করছি। তো ইউথ ফুটবলটাকে নিয়ে কার কিরকম আছে, কোনো কমপ্লেন থাকে যদি যে হয়তো এটা করলে বেটার হতো বা এটা করলে হতো না,
এটা নিয়ে কার কিরকম উপায়? আমি স্টার্ট করবো এমবিএফটি কে নিয়ে, উনি যদি কিছু বলেন তো স্টার্ট হোক হয়তো। ইউথ ফুটবলে আমি এই সিজনে পার্সোনালি স্যাটিসফাইড। আমার ইউথ ফুটবল নিয়ে এই সিজনে পার্সোনালি ইচ্ছা ছিল আমি যাতে দেখতে পাই বাঙালি ছেলেদের ইনভলভমেন্ট। আমাদের আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 এই তিনটে স্কোয়াড চেক করলে দেখা যাবে স্কোয়াডটা পুরোপুরি ভাবে বাঙালিদের দিয়ে তৈরি। এবং আরএফডিএল স্কোয়াডেও আমাদের আন্ডার 17 স্কোয়াড থেকে কিছু ছেলে অলরেডি প্রমোটেড হয়েছে, নেক্সট সিজন আরো প্রমোশন আসবে। আন্ডার 13 আমরা বাঙালি ছেলেদের নিয়ে গ্রুপ স্টেজে ফিনিশ করেছি। লাখ বলবো বা কোঅর্ডিনেশনের অভাব বলবো, নাহলে আমরা ন্যাশনাল স্টেজে যেতাম। আন্ডার 15, আন্ডার 17 দুটোতেই আমরা ন্যাশনাল স্টেজ খেলছি। আন্ডার 15 টিম আজকে বেরিয়ে গেল, আন্ডার 17 টিম বেরিয়ে গেছে গোয়ার জন্য। তো ফিঙ্গার্স ক্রসড ওরা ভালোই করবে ওখানে। আর আরএফডিএল এই সিজনটা কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাস্ট সিজনের পরে, বাট সেভাবে দেখতে গেলে আরএফডিএল এভাবে এই বছরে সেভাবে কোনো রিক্রুটমেন্টই হয়নি। লাস্ট সিজন আমরা যেরকম স্কোয়াড নিয়ে খেলেছিলাম, এবছরে তার হাফ স্কোয়াড নিয়ে খেলেছি বলা যেতে পারে। তো নেক্সট সিজন আশা করা যায় আরএফডিএল ইমপ্রুভমেন্ট হবে। আর আমি চাইবো আরএফডিএল এর জন্য কোনো একজন বিদেশি কোচকে দায়িত্ব দেওয়া হোক। বাস্তব রায় থাকুন হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হয়ে, উনি আন্ডার 13, 15, 17টাকে যেভাবে তৈরি করছেন উনি করুন। বাট আমার মনে হয় আরএফডিএল লেভেলে একজন বিদেশি কোচ দরকার, যিনি আমাদের মেন টিমের যিনি হেড কোচ হবেন তার সাথে সিঙ্কে থাকবেন। তিনি যে ফিলোসফিটা ফলো করেন আরএফডিএল এর স্কোয়াডে যাতে সেম ফিলোসফিতে ফুটবল খেলে, যাতে আমাদের পাইপ লাইনটা মুশকিল নেই। এটুকুই আমার বলার। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা হলো যে আমাদের ইউথ ফুটবল নিয়ে কিরকম চলছে আপডেটস। আচ্ছা, আমরা বাকিদের কাছে আসবো যে সবার কি মতামত আমাদের ইউথ বাচ্চাগুলো যারা লিটারালি আমাদের মোহনবাগানের সব দিয়ে যাচ্ছে। আর এমবিএফটি একমাত্র একটা, হ্যাঁ কথা, যে এমবিএফটি একমাত্র অ্যাকাউন্ট গোটা টুইটার বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যেখানে দেখতে পাবে এমবিএফটি একমাত্র অ্যাকাউন্ট যে ইউথ ফুটবলটাকে সাপোর্ট করে। যত রকম আপডেটস আমরা এমবিএফটি থেকে পাই। তো এটা একটা ছোট ক্রেডিট আমরা আর কি নিচ্ছি, এমবিএফটি কে দিচ্ছি। আচ্ছা, আমরা স্পিকারে ফিরে আসি। বাকিরা যারা বলতে চাও ইউথ ফুটবল নিয়ে তো প্লিজ বলো। আচ্ছা, আমি একটু বলতে পারি? আচ্ছা, আমি কি বলতে পারি? হ্যাঁ, এক এক করে প্লিজ, এক এক করে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তাহলে। বলছি মোহনবাগানে অবশ্যই এমবিএফটি যা বললো যে যে আরএফডি এর যে টিমটা আছে সিনিয়র, ওই টিমটাতে আমাদের অবশ্যই একটা ইউএফএ প্রো লাইসেন্সের একটা কোচ প্রয়োজন, মানে যাদের আমরা তৈরি করে মানে মেন টিমে প্রমোট করতে পারি। এবং সেখানে অবশ্যই একটু সিনিয়র টিমে প্রমোশন লাইনটাও প্রয়োজন, শুধু বাইরে থেকে বড় প্লেয়ার এনে টিমে না করে ইউথ ডেভেলপমেন্ট এবং ইউথ প্রমোশনটার দিকে যদি খেয়াল করা যায়। আর জুনিয়র যে টিমগুলো রয়েছে আন্ডার 13, আন্ডার 15, আমি মনে করি এদেরকে যদি একটু ইন্টারন্যাশনাল ট্রফির কাপ খেলানো যায়, যেমন মিনার্ভা আগের বছর গথিয়া কাপ খেললো বা বলো যাই খেললো, তো এই ট্রফিগুলো যদি একটু অ্যারেঞ্জ করা যায়, যেহেতু মোহনবাগানের লেগেসি আছে, তো আরাম করে ভালো ভালো কাপের পেয়েই যেতে পারে। তো সেক্ষেত্রে এদেরকে যদি একটু খেলানো যায় এবং মডার্ন ওয়েতে যদি একটু ট্রেন করা যায়, তো সেক্ষেত্রে খুব ভালো হয়, কারণ আমাদের একটা পাইপ লাইনও তৈরি হবে এবং ইউথ ডেভেলপমেন্ট একটা প্রপার ওয়েতে হবে। একটু যদি ওদের উপর ইনভেস্ট করে একটু ইউরোপিয়ান স্টাইলে যদি একাডেমি একটা করা যায়, এইটুকুই আমার বলার। আমি আচ্ছা, আমি আমি একটা ছোট্ট কথা বলতে চাই তো ইউথ ফুটবল নিয়ে। তো আমি ইউথ ফুটবল নিয়ে কথা বলার আগে একটা কয়েক বছর পিছিয়ে যাই। যখন কিবু ভিকুনা যখন কেবিএফসির কোচ হলেন, তখন কেবিএফসির আন্ডারে ওনার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তো ওনাকে স্যাক করা হয়েছিল। তো কিবু ভিকুনার সাথে সাথে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন আই লিগ জয়ী টমাস, সেই টমাসও কিন্তু ওই টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছিলেন। কিন্তু কিবু ভিকুনা সরে যাওয়ার পর থেকে টমাসকে সম্পূর্ণভাবে ইউথ সিস্টেমের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, যেটা কিনা আমাদের যখন মোহনবাগানে উনি করছিলেন তখন সেই তো টমাস সেইভাবেই শেখ সাহিল বা শুভ ঘোষ, কিয়ান নাসিরি এদেরকে তুলে এনেছিলেন। তো আমরা সেক্ষেত্রে টমাসকে নিয়োগ করার ফলে কেবিএফসি তে আমরা দেখতে পাচ্ছি যে ভিভিন মোহানান বা সচিন সুরেশ, আইমান, আজাহার এরা অনেক উঠেছিল, যারা কিনা এবার আইএসএল এ প্রমিসিং পারফরমেন্স করেছিল। তো সেক্ষেত্রে আমি বিদেশি কোচের প্রসঙ্গে একটা বলি যে আমাদের আগের বছর যিনি কোচ ছিলেন তিনি কি কারণে গেছেন আমি হয়তো জানি না, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে যে ইউথ সিস্টেমে যিনি কোচ হবেন এবং যে সিনিয়র টিমের কোচ হবেন তিনি তার সাথে একসাথে থাকলেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা যেন একসাথে না হয়। কারণ মানে তিনি সিনিয়র টিমের কোচ যদি চলে যান, স্যাক করা হয়, এর সাথেও চলে যাবে, এটা যেন না করা হয়। মানে তার কারণ হচ্ছে তাদের কি হয়, একটা রিদিম ব্রেক হয়ে যায়। যেহেতু ইউথ লেভেল আমরা আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 যাই বলি, একটা চেন সিস্টেম, তো যেই চেন সিস্টেমের মাধ্যমে আমরা শেষ আউটকাম হচ্ছে যে সিনিয়র টিমে প্লেয়ার তোলা এবং একটা সাইকেল বজায় রাখা। তো সেটা যদি
একটা ব্রেক হয়, তো সেই ব্রেকটা যেন ব্রেক হলে পরে একটা প্রপার সাইকেলের পক্ষে, একটা প্রপার সিস্টেমের পক্ষে খারাপ। তো সেক্ষেত্রে যদি ব্রেকটা যেন না হয় এর ফলে। আর আমি বিদেশি কোচের উপর জোর দিচ্ছি এই কারণে, তার কারণ হচ্ছে আমাদের যে কোচিং মেথড সেটা হচ্ছে ওল্ড এবং স্লো কোচিং মেথড। মানে আমাদের আর বিদেশি কোচিং মেথড আমরা যেটা জানি, বিশেষ করে স্প্যানিশ বা যে ইউরোপিয়ান কালচার, সেটা হচ্ছে প্রথমের দিকে স্কিল ডেভেলপমেন্ট এবং পাসিং এবিলিটি, এই দুটোর উপর নজর দেওয়া হয়। এর ফলে কি হয় যে পাসিং এবিলিটি, অ্যাকিউরেসির দিকে নজর দেওয়া হয়, তো এর ফলে অ্যাকিউরেসি ঠিক হয়। আর আমাদের এখানে বেশিরভাগ নজর দেওয়া হয় যে কোঅর্ডিনেশন দিকে, এর ফলে টিম বিল্ডিং হয়, কিন্তু যে আমাদের স্ট্র্যাটেজিক্যালি ইমপ্রুভমেন্ট সেটা সবসময় হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে বিদেশি কোনো কোচ যদি নিয়োগ করা যায় এবং তার সাথে যদি সিনিয়র টিমের ডাইরেক্ট লিঙ্ক না রেখে ইনডাইরেক্টলি যদি সাপোর্টিভ লিঙ্ক রাখা হয় মানে রিক্রুটমেন্ট হিসাবে, তো সেক্ষেত্রে অনেকটাই আমাদের লং টার্মে আমরা লাভবান হব এবং সেক্ষেত্রে তার কোনো ইন্টারাপশন ফেস করতে হবে না। যেটা কিনা আমরা একটা জিনিস দেখছি, এবার আমরা যেটা আন্ডার 17-এ প্রীতমকে দেখছি। আমি একটা প্লেয়ারের উদাহরণ দেবো, যে প্রীতম যে স্ট্রাইকারে খেলেছে সেই প্লেয়ারটাকে কিন্তু বা নন্দনকে এদের কিন্তু জোসেফ মারিয়া রোমা তুলে এনেছিলেন এবং তাকে 2 বছর ধরে নারিশিং করে সে এবার কিন্তু ফ্লারিশ করছে। তো এটা ইউথ ডেভেলপমেন্ট কিন্তু 1 বছরে কোনো কিছুর ফসল না, এটা কয়েক বছর করার পর সেটা তার ফল দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো একটা কোচকে এনে তাকে প্রপার সেটা দায়িত্ব দিয়ে একটা সেট আপের মধ্যে এনে করলে পরে সেটা আখেরে আমাদের অল টোটাল আমাদেরই লাভ হবে। আমি একটা আচ্ছা কথা আমি বলতে একটু পারি? হ্যাঁ, একদম একদম আমার সময় আছে, মানে আচ্ছা, বলুন আপনি। আচ্ছা, আমি একটা কথা বলবো ইউথ ডেভেলপমেন্ট নিয়ে। তো যে কোনো বড় ফুটবল ক্লাবের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইউথ ডেভেলপমেন্ট, মানে মানে যুব দল থেকে কত ভালো ভালো প্লেয়ার আমরা তুলতে পারি। যেমন একটা টাইম ছিল যখন মোহনবাগান কি ম্যানচেস্টার ইউনাইটেড কাপ খেলতে গেছিল মোহনবাগানের ইউথ টিম। তো সেই টাইমেও খুব ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার মানে মোহনবাগান থেকে উঠে আসে। যেমন একজন হলেন সৌভিক চক্রবর্তী, তিনি মোহনবাগানের ওই ম্যানচেস্টার ইউনাইটেড কাপে খেলেছিলেন। তো এরকমই মানে মোহনবাগানের যে ইউথ টিম আছে বর্তমানে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং এই ইউথ টিমকে পরবর্তীকালে বিদেশে নিয়ে গিয়ে টুর্নামেন্ট, উনি একজন এখানে বললেন বিদেশে নিয়ে গিয়ে টুর্নামেন্ট খেলাতে হবে, একদম ট্রুথ এটা। বিদেশে নিয়ে গিয়ে টুর্নামেন্ট খেলাতে হবে, তার কারণ হচ্ছে বিদেশে ওদের বয়সী বিদেশি প্লেয়াররা কিরকম ফুটবল খেলে তার একটা এক্সপিরিয়েন্স পাবে আমাদের প্লেয়াররা। এবং বর্তমানে আমাদের বাংলা থেকে খুব কম মানে খুব কম ভালো কোয়ালিটির প্লেয়ার উঠে যাচ্ছে। ম্যাক্সিমামই এখন দেখছি নর্থ ইস্ট, মানে আমি যদি নর্থ ইস্ট ইন্ডিয়া দেখি, নর্থ ইস্ট থেকে প্লেয়ার আসছে, পাঞ্জাব থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার আছে, বাট বাংলা থেকে প্লেয়ার আসছে বাট খুব কম কোয়ালিটি, খুব কম প্লেয়ার আসছে। এই জন্য মানে মোহনবাগানের মানে ম্যানেজমেন্টকে নজর দিতে হবে যে বাংলা কোনা কোনা থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার আনা উচিত। কারণ আমাদের বাংলার ফুটবল ট্যালেন্ট কম না, আমাদের বাংলার ফুটবল ট্যালেন্ট অনেক ভালো ট্যালেন্টেড ফুটবলার আছে। তো তাদেরকে খুঁজে নিয়ে আমাদের একটা বেস্ট মানে ইউথ সেট আপ তৈরি করতে হবে। তো সেটার দিকে ম্যানেজমেন্টকে নজর দিতে হবে। এবং আমি মনে করি যে এখানে মানে বিদেশি কোচ অফকোর্স আমাদের ইউথ ডেভেলপমেন্টে নিয়ে আসা উচিত। এদের যেই মানে ইউথ টিম গুলোতে আছে সেখানে বিদেশি কোচকে নিয়ে আসা উচিত, যাতে বিদেশি কোচ ভালো কোয়ালিটির প্লেয়ার স্কাউট করতে পারে। তো এটাই আমার বলার আছে। আচ্ছা, আমি কিছু বলতে চাই। বলুন না ব্যাপারটা যে আছে। হ্যাঁ, হ্যাঁ, যেমন মোহনবাগানের যদি আমরা এখন প্রপার দেখি, একদম বেস্ট 11 বার করি, ঠিক আছে, তার মধ্যে কিন্তু কেউই এমন নয় যে মোহনবাগানে তৈরি হয়েছে। তবে যেহেতু মোহনবাগান যখন প্রথমবার আইএসএল এসেছে তখন থেকে মনবীর, লিস্টন এসব মোহনবাগানের সঙ্গে আছে, তো তাহলে আমরা ওটাকে একদম প্রপার মোহনবাগানই বলতে পারি, ঠিক আছে। কিন্তু যে কোনো বড় টিম এরকমই হয় যে যেহেতু আইএসএল অনেকদিন পরে, মানে অনেক টাকা যেহেতু অনেক পরে এসছে, মানে যখন আমরা আই লিগ খেলছিলাম, যখন আইএসএল খেলছিলাম, সেখানে যে ইনভেস্টমেন্টটা ছিল না তার অনেকটা টাকা বেড়েছে। সেই কারণে হঠাৎ করে কিছু সালের মধ্যেই একদম ইয়াং আমাদের প্রোডাক্টটা, একদম আমাদের একাডেমির প্রোডাক্ট আমাদের ফার্স্ট 11-এ খেলবে, এটা হবে না, ঠিক আছে। যেমন মনবীর সিংকে জুয়ান ফেরান্দো তৈরি করেছিল, গোয়া থেকে তৈরি হয়েছিল, অল্প কিছু টাইম দিয়ে রাইডিংয়ে তৈরি করেছিল, ঠিক আছে। ওর এখনো অনেক লোবেরা তৈরি করেছিল, ওর অনেক উইকনেস আছে এখনো। ওর ফার্স্ট টাচ ভালো নয়, ও ডিসিশন নিতে পারে না, আমি ক্রস দেবো না মাইনাস করবো না শট মারবো, ঠিক আছে। কিন্তু মনবীরকে রিপ্লেস করার মতো রাইডিং এ কিন্তু এখন সেরকম আমাদের ইউথ একাডেমি প্রোডাক্ট নেই, ঠিক আছে। তো আমার মনে হয়, যেমন আমি দেখছিলাম যে আমাদের যে আরএফডিএল এর টিমটা আছে সেরকম সেখানে কোনো বাঙালি ছেলে নেই, কিন্তু তারপরে যে স্তরটা আছে আন্ডার 17, আন্ডার 13, সেখানে কিন্তু অনেক বাঙালি ছেলেদের ভর্তি, ঠিক আছে। এবং তাদের কাউকে কিন্তু এরকম ভাবে নেওয়া নয় যে জাস্ট নেওয়া, তাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট হচ্ছে, তাদের উপর একদম জিরো থেকে কাজ হচ্ছে, ঠিক আছে। এখানে বাস্তব রায় যে কাজটা করছে আমার মনে হয় সেটা অতটা ভালোভাবে হচ্ছে না। কারণ বাস্তব রায়ের মতো একটা লোককে দরকার, যার কাছে পুরো এলাকার খবর আছে, কোথায় কোন একটা প্লেয়ার তৈরি হচ্ছে, ভবানীপুরে কোন প্লেয়ার তৈরি হচ্ছে, ওইখানে কোথায় প্লেয়ার তৈরি হচ্ছে, নতুন করে ভালো প্লেয়ারকে তুলে নিয়ে আসা, যার কাছে প্লেয়ার ব্যাংকটা আছে, কন্ট্যাক্টটা আছে, ঠিক আছে। কলকাতার একটা লোককে দরকার, যেমন রজনী ভট্টাচার্য আছে, ঠিক আছে, এমন অনেক লোক আছে যাদের কাছে কন্ট্যাক্টটা আছে।
কিন্তু তাদের সঙ্গে একজনকে দরকার, যেমন টিডি আছে হাবাস, সেরকম ওই জায়গাতে একটা লোককে পুট করতে হবে যার ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান এনভায়রনমেন্ট সম্পর্কে তার ধারণা আছে এবং সে ইউথ ফুটবল ভালোভাবে কাজ করতে পারে, ঠিক আছে? বা একদম প্রমিনেন্ট লোককে ওখানে লাগাতে হবে। তারপরে কি করতে হবে, যেমন আমাদের কোনো ইন্ডিয়ান স্ট্রাইকারই সেরকম নেই। আমরা ভেবেছিলাম সোহেল আহমেদ ভাট হয়তো সেই লেভেলের স্ট্রাইকার, কিন্তু এখনো কিন্তু মানে হয়তো ফারান্দোকে ওর উপর কোনো ভরসা দেখায়নি। হাবাস কিন্তু ভরসা দেখিয়েছে অভিষেক সূর্যবংশীর উপরে, কিন্তু হাবাস কিন্তু ভরসা দেখায়নি সোহেল আহমেদ ভাটের উপরে, যে ওকে কিন্তু 2 মিনিটের জন্য নামেনি। এমন নয় যে ওকে, আমি বলছি না ওকে কামিন্সের উপরে প্রায়োরিটি দিতে, কিন্তু ওকে 5 মিনিটের জন্য নামেনি, ঠিক আছে? তার মানে কিন্তু হয়তো দেখো, এটার একটা বড় কারণ হচ্ছে অপশনস বেঞ্চে। আমাদের স্ট্রাইকিং লাইনে প্রথমে তোমার কাছে কামিন্স আছে, কামিন্স বসলে সাদিকু আছে, দিমি স্ট্রাইকারে খেলতে পারে, এরা কেউ না পারলে মনভীর স্ট্রাইকার খেলতে পারে, লিস্টন স্ট্রাইকার খেলতে পারে। সেটা একটা মেজর রিজন সুহেল এখনো সেভাবে সিনিয়র লেভেলে গেম টাইম পায়নি। একদম, যেমন ধরো আমি যদি এখন ভাবি যে এখন বর্তমানে যে অবস্থা আছে আমাদের, যা ট্রান্সফার মার্কেটের খবর শুনতে পাচ্ছি, যদি আমি এখন ভাবি পরের বছরের, এই বছরের যে আমাদের বেস্ট 11 ছিল অ্যাপার্ট ফ্রম ইনজুরিজ, পরের বছরের যে বেস্ট, পরের বছর এবছরের যা 11 ছিল, পরের বারের যা 11 হবে সেটা আরো বেশি অ্যাডভান্স হবে। ম্যাকলারেন চলে আসবে হয়তো, ঠিক আছে, বা আরো অনেক হয়তো অনেক ভালো ভালো ডিফেন্ডার আসবে, আরো ভালো কোয়ালিটি প্লেয়ার আসবে আমরা যখন এসিএল খেলবো, ঠিক আছে? তো এই অ্যাডভান্সটা বাড়তে থাকবে। এই বাড়তে থাকার মধ্যে মধ্যে কি হবে, আমাদের যারা আর কি আন্ডার 17 আন্ডার 13 থেকে প্রোডাক্টগুলো উঠে আসবে, আমাদের এর মধ্যে মার্চ করতে হবে। মানে 3টে ভালো ভালো কোয়ালিটির ফরেনার আছে, তার মধ্যে আমাকে একটা প্লেয়ারকে প্লেস করতে হয়, তুমি এদের থেকে শেখো, ঠিক আছে? তুমি এদের থেকে এ করো, এদের থেকে কোঅর্ডিনেট করো, এদের থেকে শেখো, এমন করে করে। সিনিয়র লেভেল এটা কেউ করবে না। না, কথা হচ্ছে কি, আমাদের কোনো ইন্ডিয়ান স্ট্রাইকারই নেই। সুনীল ছেত্রী পরে কে আসবে? অনেকে বলছে ডেভিড, অনেক না কিন্তু আইএসএল এ কিন্তু মানে কোনো কোচ, আমি বলে দিতে পারি এটা, কোনো কোচ চ্যারিটি করবে না যে আমি ইন্ডিয়ান স্ট্রাইকারকে ইউজ করবো, কারণ তাদেরকে জবাবদিহি করতে হবে ম্যানেজমেন্টকে ম্যাচ হারার পরে। এটাই হচ্ছে কথা। না, আমি তো দেখছি মুম্বাই সিটি কিন্তু আয়ুষ শিকারাকে ইউজ করেছিল। মুম্বাই সিটি কিন্তু না, কিন্তু ওদের মেন স্ট্রাইকার কিন্তু হরে পারেরা ডিয়াস, তুমি ভালো করে দেখো ফার্স্ট চয়েস ওইটা, তুমি যেটা দেখেছো অবশ্যই যেটা সুপার কাপে, যেখানে তোমার বেশিরভাগ প্লেয়ারই মুম্বাইয়ের প্লেয়ার ইন্ডিয়া ক্যাম্পে ছিল সেই সময় হরে করেছিল, কিন্তু পেরেরা তুমি যদি ডিয়াজের থেকে আইএসএল কিন্তু টা ভালো সানচে করে বেশি গোল দেখো। করেছে এবারে কিন্তু মুম্বাই সব থেকে বড় যেটা আমার লাগছে যে ও একটা চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই, কিন্তু শান্তি উইঙ্গে খেলেছে না, স্ট্রাইকার কিন্তু পারেরা ডিয়াসই খেলেছে। কিন্তু মাঝখানে প্রায় 2-3টে ম্যাচে প্রমিনেন্ট ম্যাচ, গোয়ার সঙ্গে ম্যাচ ছিল, প্রমিনেন্ট ম্যাচে কিন্তু চিকারাকে ও অ্যাজ আ লোন স্ট্রাইকার খেলিয়েছে, ঠিক আছে? তখন মনে হয় ডিয়াস ছিল না, তখন মনে হয় ছিল গ্রেগ স্টুয়ার্ট, তখন মনে হয় কিছু সমস্যা হয়েছিল, তখন ঝাড়াঝাড়ি হয়েছিল, তখন মনে হয় চিকারাকে খেলিয়েছিল, মানে একদম আপফ্রন্টে। তো সেরকম আমাদেরও না ইয়াং টেরারকে হ্যাঁ, তুমি সুপার কাপের কথা বলছো, একটু একটু ভরসা দেখাতে হবে। আর চিকারা ভালো খেলেছে। হ্যাঁ, আমি এমন বলছি না যে পুরোপুরি তুমি ছেড়ে দাও, কামিন্স ছেড়ে দাও, সাদিক এমন বলছি না। আমি বলছি তুমি যে 2টো করে স্ট্রাইকার নিচ্ছ না, আমি যে চাই মোহনবাগান যখন খেলবে না, একটা প্রমিনেন্ট স্ট্রাইকার নিক, আর একটা পেত্রাসের মতো পেত্রাসের মতো, আর একটা ইন্ডিয়ানকে নিয়ে মানে প্রায়োরিটি দিক, যে একটা প্রমিনেন্ট স্ট্রাইকার থাকুক আর একটা। এটার অ্যাকচুয়ালি তোমার পয়েন্টটা আমি 1000% এগ্রি করছি, বাট আইএসএল বা এসিএল 2 লেভেলে যখন আমরা ড্রিম করছি এসিএল বড় তো কিছু কোনো চান্স সাকসেস পাবো, ম্যানেজমেন্ট এই রিস্কটা নিতে পারছে না। তো এখানে একটা সলিউশন হতে পারে কি, যেহেতু সুপার কাপ একটা লঙ্গার ফরম্যাটে হবে, সেখানে আমরা বেঞ্চ স্ট্রেংথটাকে ইউজ করতে পারি সুপার কাপের প্রথম দিকের ম্যাচগুলো, কারণ খুব বড় অপোনেন্ট পড়বে না তখন। তো দেয়ার ইজ আ পসিবিলিটি ওই টাইমে সুহেলকে গেম টাইম দিল, টাইসনকে গেম টাইম দিল। এবারে আরএফডিএল এর সের তো খুব ভালো খেলেছে, নতুন রিক্রুট সের তো দারুণ খেলেছে। আমরা সুহেলকে নিয়ে কথা বলি, সের তো নিয়ে সেভাবে কথাই হয়নি। সের তো আশা করি সিএফএল এও গেম টাইম পাবে, সের তোকে কিছু গেম টাইম দিক অ্যাজ আ স্ট্রাইকার। আই বিলিভ এরা ভালো করবে। আর একটা লাস্ট কথা বলতে চাই আমি, যেমন আপুইয়াকে বেলজিয়াম পাঠিয়েছিল তো মুম্বাই সিটি, সেরকম আমরাও যদি কোনো মানে যেমন ওদের একটা বড় কন্ট্যাক্ট আছে, কারণ সিটি গ্রুপের আন্ডারে আছে, আমরা যদি কোনো বড় নেটওয়ার্কের সঙ্গে করি, জাস্ট একটা ছোট পার্টনারশিপ করি, যে আমরা আমাদের ইয়াং ট্যালেন্টকে পাঠাবো সেখানে ট্রেনিং করতে, তার যদি খরচা আছে খরচা দিয়ে দেবো। না না, ওর থেকে বেটার আমি মনে করি, ওর থেকে যদি আমরা আই লিগে লোনে প্লেয়ার পাঠাতে পারি, লোনে যদি আমরা কোনো ক্লাবে প্লেয়ার পাঠাই, বা বিদেশের কোনো ক্লাবে, যেরকম বিজয় ছেত্রী ইউরুগুয়ে গেল লোনে, তো আমরা যদি এরকম লোনে পাঠাতে পারি, তাহলে এইটাতে কি হয়, প্লেয়াররা বিদেশে যদি যায় ওখানে বেঞ্চে থাকলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করে, আর আই লিগে যদি যায় সেখানে অবশ্যই গেম টাইম পাবে, সেটা ডেভিডকে বলো বা ওই যে লাল লেবেগা যে আছে তাকে দেখে বলো, সেখানে কিন্তু গেম টাইম পাওয়া যেতে পারে। আর সুহেল ভাটি
হ্যাঁ, আর সুহেল ভাটকে কিন্তু মোহনবাগান চাইলে আইএসএল কাপ ফাইনালে ইউজ করতে পারতো, কারণ সাদিকু নেই। কামিন্সের পরিমাণে কামিন্সকে যদি সাবস্টিটিউট হিসেবে রেখে আগে সুহেল ভাটকে রাখতে পারতো, কারণ ও কিন্তু অনেকটা সাদিকু টাইপের প্লেয়ার। কিন্তু এখানেই দেখো যে আইএসএল এর কোচদের ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা বা স্ট্রাইকারদের উপর ভরসা কতটা এখানেই বোঝা যাচ্ছে না। আচ্ছা না একটা কথা, ব্যাপারটা দেখুন, নকদম বা আমি একটা নরেন জিনিস নরেন কি এখন সাদিকু দুজন লোনে আলাদা আছে? টাইপের প্লেয়ার, হ্যালো হ্যালো, এক কোনোভাবেই সেকেন্ড এক সেকেন্ড, সিমিলারিটি নেই। আমি একটা ছোট ওপিনিয়ন দেবো জাস্ট সবাইকে বলার জন্য যে সবাই বলছেন যে সাদিকু সরি সুহেল আর নন্দনকে প্রমোট করা হচ্ছে না কেন, গেম টেন দেওয়া হচ্ছে না কেন। দ্য থিং ইজ, সুহেলের এজটা খুবই কম, নন্দন তো 15 বছরের ছেলে, আর সুহেল তো 18 বছরের ছেলে, এখন মানে 19 হয়ে গেছে, আমি শিওর না। তো এত কম এজের ছেলেকে রাশ করার কোনো মানেই হয় না। এটা আমরা ইন্ডিয়ান ফুটবলের কথা বলছি, এটা কিন্তু ইউরোপিয়ান ফুটবল বলছি না, যেখানে 16-17 বছর ছেলেরা রেগুলার গেম টাইম খেলছে না, ওটা বলছি না। ইন্ডিয়ান ফুটবলে এভরিথিং শুড নট বি রাস্ট, একটা স্লো পেসে যাওয়া উচিত। যেভাবে সুয়েলকে ইউজ করা হচ্ছে, সিএফএল এ একদম রেগুলার গেম টাইম পায়, যারা দেখেছে প্রথমবার সিএফএল এ খেলা, প্রায় প্রত্যেকটা ম্যাচে সোহেল খেলেছে, আর এফডিএল এর প্রতিটি ম্যাচ সোহেল খেলেছে। তো এরা গেম টাইম পাবে। দ্য থিং ইজ, এরা আইএসএল এখন গেম টাইম খেলেনি বিকজ দে আর নট রেডি ফর আইএসএল ইয়েট। আমাদেরকে পেশেন্স থাকতে হবে, নট লাইক কাউকে রাশ করে নেওয়া যে পরে গিয়ে ওদের ইম্প্যাক্ট খারাপ হোক বা এরকম না। আমার একটা প্রসেস এই আছে, খুব পেশেন্ট সুন্দর হতে হতে প্রসেস। তো কিয়ান নাসিরি বেরিয়ে গেল না, কিয়ান একদম। নাসিরি। হ্যাঁ, তো আমি এখানে একটা ওটাই পয়েন্ট বলছি, অ্যাড করতে প্রসেস আছে। চাইবো, আমাদের দেশের মধ্যে স্ট্রাইকিং পজিশনে গোট বললে সুনীল ছেত্রী। ইভেন যদি ছেত্রীকেও কেরিয়ার পাথ ফলো করে, ছেত্রীও ইন্ডিয়ান টিমের হয়ে বা ইন্ডিয়ান ফুটবলে ফ্লারিশ করেছে ছেত্রী 25-26 বছর বয়স একদম থেকে। একদম একদম 21-22 বছরের ছেত্রী কিন্তু এরকম লেখাল ছিল না। ওটাই বলার যে অবশ্যই কথাটা ভালো বলেছো, কিন্তু একটু তো গেম টাইম স্ট্রাইকারের প্রয়োজন, কারণ ওই যে মানে মাঠের মধ্যে যে সেন্সটা দরকার না, মানে ম্যাচ সিচুয়েশন বোঝা বা গেম রিড করা। এবার এই ক্ষেত্রে আইএসএল অবশ্যই চান্সটা পাওয়া চাপ আছে। সেক্ষেত্রে যদি আমরা লোনেই পাঠাতে পারি না প্লেয়ারদের, খুবই ভালো হয়। লোনে যদি আই লিগ ক্লাব বা যে কোনো একটা বিদেশি ক্লাবে যদি আমরা পাঠালাম 1 বছরের একটা জন্য, সেটা কোয়েশ্চেন খুবই আছে বেটার আমার, হয়। নকদম বা নাওরেম কি এখন জামশেদপুরে লোনে আছে মোহনবাগান থেকে? না, না, নকদম পার্মানেন্ট। লোনে নেই, ওর প্রপার ট্রান্সফার হয়ে গেছে। আপনি পরের টুইটস গুলো আমার পড়তে পারেন, পুরোনো টুইটস গুলো, নানমের টুইটস গুলো। তো কিন্তু প্রপার আমরা পাঠিয়েছিলাম তো জামশেদপুরে চলে লোনে। গেছে। আচ্ছা, আমাদের টপিক থেকে বাড়িয়ে যেন লাভ নেই। তো আচ্ছা, মৃত্যুঞ্জয় কোনো কথা অনেকক্ষণ তো না, চেষ্টা আমি জাস্ট করছি। এই আপডেটটা একবার ক্ল্যারিফাই করে দিচ্ছি, নাওরেমকে আমরা লোনে পাঠাইনি, নাওরেমের কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছিল আমাদের সাথে, হ্যাঁ, তো দেন নাওরেম ওখানে তো মুভ করে বেসিক্যালি একদম জামশেদপুর। প্রপার জামশেদপুরের প্লেয়ার, আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই আর। আচ্ছা, আর যদি কেউ মৃত্যুঞ্জয় বলুন বা আর কেউ আছে, আর তো কেউ নেই স্পিকার হিসেবে, তো যদি বলতে চান কিছু, নাহলে আমরা ছোট একটা আপডেট দিয়ে দেবো জলদি করে। আই গেস না, বলতে চান না। তো চলুন একটা ছোট একটা স্ট্যাটস বলে যাই ছোটখাটো, যেটা ছিল যে আরএফডিএল এর প্লেয়ার্সরা আমাদের কিরকম পারফর্ম করছে এই আমাদের আন্ডার 17 টিমে। আচ্ছা, আন্ডার 17 টিম, আপনি এমবিএফটি সাইটটা সরি এমবিএফটির টুইটার অ্যাকাউন্টটা খুললে দেখতে পাবেন যে আমাদের আন্ডার 17 টিমটা অলরেডি গোয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ছেড়ে দিয়েছে আই গেস কলকাতা থেকে। তো আন্ডার 17-এ কিছু নোটেবল প্লেয়ার্সরা আমরা মেনশন করা উচিত, যারা সুন্দরভাবে খেলে গেছে আমাদের জন্য, মোহনবাগান ক্লাবের জন্য। প্রীতম, আদিত্য আর আকাশ এই টপ গোল স্কোরার ছিল যারা আমাদের টিমের। আপনি পোস্ট পেছনে দেখতে পাবেন যে কারা কারা টপ গোল স্কোরার ছিল। প্রীতম, আদিত্য, আকাশ, শাউট আউট টু দেম। তারপরে দেব উইঙ্গার, যে মানে ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট বিগেস্ট প্রসপেক্ট বলতে পারি, আমার পার্সোনালি ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার, যারা এত ইয়াং এজে এত বড় পোটেনশিয়াল দেখাচ্ছে। দেবকে নজর রাখা দরকার আমাদের একদম। আর হ্যাঁ, সৈনাক সাহিলের একটা ডুও আছে টাইপ অফ, যেটা মিডফিল্ড আছে, মিডফিল্ড সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলে। তো আমাদের ইন্ডিয়ান ক্যাম্পস এরকম সাহাল আর ব্র্যান্ডন ছাড়া কিন্তু নেই। তো এরা আমাদের ফিউচার হতে পারে, বিকজ দে হ্যাভ শোন হিউজ পোটেনশিয়াল। প্রীতম, আদিত্য, আকাশ, দেব, সৈনক আর সাহিল, শাউট আউট টু দেম। যারা খুবই ভালো খেলে গেছে সত্যি, মানে দে আর সাম প্লেয়ার যাদের পোটেনশিয়াল খুব বেশি। তারপর আমরা আসবো লেফট ব্যাক, যেটা লেফট ব্যাক পজিশনটা আমাদের সবাই বলে, কমপ্লেন করে সুবাসিস হচ্ছে না, অ্যাটাকিং পাচ্ছে না, এই পাচ্ছে না। তো লেফট ব্যাকে আমানদীপ তো আছেই, কিন্তু আমানদীপের সঙ্গে সঙ্গে ওয়ান অফ অ্যানাদার বিগ প্রসপেক্ট জয়ের খেলাও সেরকম দেখা তো আমার নেই, বাট রিপোর্টস খুবই ভালো বলে, যারা যারা দেখেছে খেলা তারা জানে যে জয়ও একদম বিগ প্রসপেক্ট একটা। আর নট বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে বিগ প্রসপেক্ট আমাদের, এবং কি ইন্ডিয়ান পরের যে ইন্ডিয়ান টপ গোলকিপার হতে পারে তার মতন রিচ আছে ওই ছেলেটা, নন্দন। অবভিয়াসলি 15 বছরের ছেলে একটা, সবাই জানে ওকে, প্রায় একটা ফেমাস পার্সন হয়ে গেছে আমাদের এমবিএফটি মোহনবাগানের ফ্যান্সের মাঝখানে। নন্দন ওয়ান অফ দ্য বেস্ট
গোলকিপার, ইউথ গোলকিপার ইন দ্য টিম, নট অনলি ইন দ্য টিম, আমাদের সব থেকে বিগ প্রসপেক্ট বলতে পারো সেটা হচ্ছে নন্দন। যে কিংবা চান্সই বলা যেতে হ্যাঁ, পারে। যে জয় আর নন্দন আর দেব, এই তিনজনই কিন্তু আমাদের RFDL টিমে প্রমোট হয়ে গেছে। মানে 3টে প্লেয়ার আমরা আন্ডার 17 টিম থেকে RFDL এ প্রমোট করেছি। তো দিস প্রমোশন সিস্টেম ইজ ওয়ার্কিং ইন আওয়ার স্কোয়াড। তো আমরা ইউথকে প্রমোট করছি একটা টিম থেকে অন্য টিমে, এটা বলার কথা ছিল আর কি। আর হ্যাঁ, শাগুনও প্রমোট হয়েছে আন্ডার 17 থেকে, বাট যেহেতু ওর ইনজুরি আছে, তো এখনো ইনজুর হয়ে গেছে ফার্স্ট ডেতেই, সো হি ইজ আউট অফ দ্য কনভারসেশন। আচ্ছা এটাই আমি বলার একটা ছিল জিনিস আমাদের। সাগুনেরও বিশাল পোটেনশিয়াল, খেলা দেখতে বোঝা একদম যাবে। obviously। না, একটা কথা কিন্তু কেউ একটা জিনিস ডিসকাসই হলো না, সেটা হচ্ছে স্কাউটিংটা কিন্তু খুবই মানে সেরকম ভাবে কিন্তু চোখে পড়ছে না। একটা আগে যেরকম স্কাউট হতো সেরকম স্কাউটিংটা কিন্তু এখন সেরকম ভাবে চোখে পড়ছে না, শুধু মোহনবাগান নয়, যে কোনো দলেরই। স্কাউটিংটা কি বলতো, স্কাউটিং হচ্ছে, স্কাউটিং খুবই ভালো হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ইউথ লেভেলে খুবই ভালো কাজ হচ্ছে স্কাউটিং নিয়ে। এবং আমার মনে হয় শুধু স্কাউটিং শুধুমাত্র মোহনবাগানের নয়, অন্যান্য ক্লাবেরও ভালো হচ্ছে। স্কাউটিং শুধু একদম ঠিক। হ্যাঁ, আমি ওটাই বলছি। মোহনবাগান নয়, দেখুন স্কাউটিং আমাদের যারা জানে, RFDL টাতে আমাদের একটু বাজে পারফরমেন্স ছিল, ঠিক আছে, এটা মানতে হবে। কিন্তু RFDL এর টা ছিল একটু হ্যাপাজার্ড, আমিও মানি একটু হ্যাপাজার্ড টিম বানানো ছিল। দ্য থিং যেটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে আমাদের বাকি টিমস গুলো আন্ডার 10, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, এই টিমস গুলোতে যে রকম স্কাউটিং আছে, যেরকম প্লেয়ার আছে, ওরকম আই গেস বেঙ্গালুরু ছাড়া অমনি কোনো ক্লাবের নেই। তো এরা ফিউচার। RFDL টা একটু স্ক্র্যাবি ছিল, একটু তাড়াতাড়ি করা হয়েছিল, আমাদের কিছু প্লেয়ার্স ফার্স্ট টিম থেকে চলে গেছিল ISL খেলার জন্য। তো একটা স্ক্র্যাবি ওয়েতে বানানো হয়েছিল, প্রপার স্ট্রাকচার করা হয়নি। কিন্তু আন্ডার হ্যাঁ, 17, আমাদের আরএফএল এর মেন স্ট্রেংথ যারা, তারা হাবাসের আন্ডারে ট্রেন করছিল ওই টাইমটা, যে হ্যাঁ, টাইমে আমরা ন্যাশনাল ন্যাশনাল ফ্রন্টে দীপেন্দুকে খেলছিল। দেখো, সোহেলকে দেখো, এরা সবাই চলে গেছিল ছেড়ে, এরা কিন্তু ছিল না, এরা ন্যাশনাল খেলেনি এরা। দীপেন্দু, সুহেল, আমানদীপ, আমানদীপ, হ্যাঁ। তো হ্যাঁ এরা সবাই হ্যাঁ, চলে সিজন মুম্বাই সম্ভবত জন্য। 800 ছিল না, আচ্ছা 800 করে 500 ছিল না তো বোধহয়। জাজ করার কিছুই নেই এত তাড়াতাড়ি। আমি বলবো যে ওয়েট করা দরকার, এরকম প্লেয়ার্স আমাদের খুব ভালো কাজ করছেন আমাদের আমাদের ইউথ লেভেলে কাজ নিয়ে আমি সত্যি কমপ্লেন করবো না। লাস্ট ইয়ার আমার যা যা কমপ্লেন ছিল তার অনেকগুলোই কমপ্লেন এবছরে রিজলভ হয়ে গেছে। প্রথম কথা, তোমরা যারা বাঁশবেড়িয়ার আশেপাশে থাকো তারা বাঁশবেড়িয়া গিয়ে দেখে আসতে পারো। মৃত্যুঞ্জয় বেশ কয়েকবার গেছে বাঁশবেড়িয়া, মৃত্যুঞ্জয় জানে ওখানে কিরকম কাজ হচ্ছে। বাঁশবেড়িয়া পৌরসভা আমাদের বিশাল হেল্প করছে মোহনবাগানকে। তন্ময় স্যারের তত্ত্বাবধানে দারুণ কাজ হচ্ছে ওখানে, দারুণ। আন্ডার 13, আন্ডার 15 সিনকে কাজ চলছে পুরো। আমাদের বেশ কিছু সাপোর্টার রেগুলার ম্যাচে যায়, তাদের থেকে আমরা যা রিভিউ পাই, আন্ডার 13 আর আন্ডার 15 এরকম কোঅর্ডিনেশন মোহনবাগানের হিস্ট্রিতে কোনোদিন হয়নি, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, অ্যাপার্ট ফ্রম সেল একাডেমি। আচ্ছা, এমবিএফটির কাছে একটা নিউজ জানার ছিল, সেটা হচ্ছে কি আমরা কি কোথাও একাডেমি করার কি কোনো প্ল্যানিং চলছে মোহনবাগানের, ইউথ একাডেমি সেটা? গত বছর আনন্দবাজার পত্রিকার একজন সিনিয়র জার্নালিস্ট রিভিল করেছিলেন যে আমাদের একাডেমির একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তোমাদের যদি মনে থাকে একটা টুইট করেছিলেন উনি, পরে উনি টুইটটা সরিয়ে নেন। তো এটা তো অনেকদিন ধরে ওপেন সিক্রেট, মোহনবাগান একাডেমি করার কথা ভাবছে। আর যেরকম সেরকম একাডেমি না, আবাসিক একাডেমি। আমাদের এখন আন্ডার 13 আর আন্ডার 15 যদি তোমরা দেখো, যদি মডেলটা তোমরা দেখো, আবাসিক একাডেমি যে মডেলে চলে আমরা কাইন্ড অফ সেই মডেলটাই ফলো করছি। প্লেয়াররা একসাথে থাকছে, একসাথে ট্রেন করছে। জাস্ট হ্যাঁ, যেগুলো বেসিক একটা নিজেদের স্কুল থাকবে, ফুটবল স্কুল, এই জিনিসগুলো এখনো আসেনি। বাট আমরা হিন্টস যা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে আমরা একাডেমির দিকেই এগোচ্ছি, আবাসিক একাডেমির দিকে। এবার দেখা যাক ফিউচারে কি হয়। আচ্ছা আর আমি একটা একটা কথা ছোট বলতে চাই। আপডেট দেওয়ার ছিল আমাদের, একটু বলে দিই আমি নোটেবল কটা প্লেয়ার্স যারা আন্ডার 15 টিম থেকে, আন্ডার 17 তো বললাম নন্দন, জয়, এরা সবাই আছে। আন্ডার 15 কটা প্লেয়ারদেরকে অবভিয়াসলি মাথায় রাখা উচিত, যারা আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার আনিশ, যে টপ গোল স্কোরার, আই থিঙ্ক 10টা মতন গোল স্কোর করেছে, আমার ঠিক মনে নেই, বাট হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার আমার মনে হয়। তো স্ট্রাইকারের প্রবলেমটা সেরকম আমাদের কিন্তু ইউথ ফুটবলে নেই, আমাদের ইউথ টিমের মধ্যে সেরকম নেই। তারপরে আছে অনিকেত, খুব ভালো একটা ক্যাম্প ক্যাম্প বলে খেলছে, যথেষ্ট ভালো প্লেয়ার। শাগুনের নাম তো আগেও করেছে, যে প্রমোট হয়েছে আন্ডার 15 টিম থেকে আন্ডার 17-এ। আর ভিনিত, এও একজন স্ট্রাইকার। তো এই কটা প্লেয়ার্স নোটেবল যারা নাম। অনিকেতকে নিয়ে একটাই কথা বলবো, অনিকেতকে কেউ যদি সামনে থেকে খেলা দেখো তার মনে হবে শাহাল আব্দুল সামাদ খেলছে। অনিকেত যেরকম টেকনিক্যাল এবিলিটি পোজেস করে, কাইন্ড অফ সাহাদের সাথে ওর মিল পাওয়া যায় খেলা দেখলে। তো তো হি হ্যাজ হিউজ পোটেনশিয়াল। একদম এরকম ব্রিলিয়ান্ট প্রসপেক্ট আমাদের কাছে আছে। তো ব্যাপারটা স্কাউটিং এর প্রবলেমটা না, ব্যাপারটা হচ্ছে এদেরকে ইমপ্লিমেন্ট করাটা প্রপার টাইমে গিয়ে। তো তাড়াহুড়ো না করা ভালো, rush না করা। এবং বাস্তব রায় এই সিজনের আগে একটা কথা বলেছিলেন যে ওনাকে টাইম দেওয়া হলে উনি বাংলা থেকেই মোহনবাগানের পাইপলাইন তৈরি করে দেবেন। এটা নিয়ে আমরা টুইটও করেছিলাম। আর বাস্তব রায়কে ক্রেডিট দিতে হবে, উনি ওনার পর থেকে সরেনি। উনি চাইলেই বাইরের স্টেট থেকে ছেলে আনতে পারতেন আন্ডার 13 বা 15 এর জন্য,
ওনার কাছে অপশনও ছিল, উনি নিজের গাটসে স্টিক করেছেন। আমাদের তিনটে যে ইউথ বেস্ট টিম আরএফডিএল বাদ দিয়ে প্রত্যেকটাই বাঙালিদের নিয়ে তৈরি শুধুমাত্র, অ্যান্ড দ্য বয়েজ আর প্লেইং রিয়েলি ওয়েল। তো এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য, এবং এটা তো জাস্ট ফার্স্ট ইয়ার। আমরা আশা করি এখান থেকে উই ক্যান অনলি ইমপ্রুভ। অবশ্যই। এবার আরেকটা কথা জানা ছিল যে আন্ডার 17 যে এশিয়ান কাপে যে দলটা গঠন হবে না, সেটা সেই ডেটটা কবে তুমি একটু বলতে পারবে? কারণ কি তাহলে বুঝতে পারতাম, মানে তাহলে বোঝা যাবে মোহনবাগান থেকে কটা এটা প্লেয়ার নিয়ে সিলেক্ট হয়, এখন তাহলেই অব্দি আমরা কোনো ডেটটা বলতে আপডেট পারবো। পাওয়া যায়নি। এটা নিয়ে কোনো আপডেট এলে আমরা জানিয়ে দেবো, বাট এই মুহূর্তে কোনো আপডেট নেই এটা নিয়ে আচ্ছা, কমপ্লিট। আমার এখানে একটা কথা বলার আছে। সেটা হচ্ছে এই যে আমি যেটা বাস্তব রাজের প্রজেক্টটা নিয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে ওর প্ল্যানিং এর যে আমি বাঙালি প্লেয়ারদের নিয়ে আসবে এগিয়ে, ঠিক আছে। আর যেহেতু আরএফডিএল এর লাস্ট স্লট যেটা আছে, এটা এরা 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 যদি রিজলভ হয়ে যায়, মানে যে নতুন যারা প্রমোট হয়ে আসছে, এরা নয় এগিয়ে যাবে নয় বাদ পড়ে যাবে। অবভিয়াস ব্যাপার, স্টার্ট কম হয়তো এগিয়ে যাবে, তাই হয়তো এগিয়ে যাবে, হয়তো এগিয়ে যাবে, বাকিরা হয়তো এদিক ওদিক অন্যরা নিয়ে নেবে হয়তো। তো এবার এই যে স্লটটা আসছে, এই স্লটটা মনে পুরো অলমোস্ট 90% বাঙালি থাকবে। আর প্রত্যেকটা মোহনবাগানের 3-4 বছরের অবজার্ভে থাকবে, আন্ডার অবজার্ভ থাকবে, 3-4 বছরের অবজার্ভের পরে সেখানে এসছে আরএফডিএল। তো অবশ্যই একটা কথা, এখন থেকেই আমাদের আন্ডার 13 টিমে যে ছেলেগুলো আসবে, আমাদের অলরেডি আন্ডার 9 টিম আছে মোহনবাগানের, যারাও এক জায়গায় একসাথে প্র্যাকটিস করে। প্রচুর ছেলে আন্ডার 9 আমাদের সাথে ট্রেন করে। আন্ডার 9 ন্যাশনাল লেভেলে সেভাবে কভারেজ হয় না বলে নিউজগুলো বাইরে আসে না, বাট মোহনবাগান আন্ডার 9 টিম ইজ রিয়েলি ডুইং ওয়েল। তো এই ছেলেগুলোই আন্ডার 13 আসবে, এবং এইভাবেই ক্রোনোলজিক্যালি আমরা এগিয়ে যাবো। তো অবভিয়াসলি ড্রিম এটাই যে আগামী 2 বছরের মধ্যে আরএফডিএল এ এই ছেলেগুলোই খেলবে যারা এখন আন্ডার 17 ডমিনেট করছে। এবার আমার কথা হচ্ছে, ছেলেগুলো যখন আসবে না, ছোটখাটো যদি গেম টাইম পায়, এদের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি একজন তো স্টার্ট হয়ে বেরোবে, ঠিক আছে। কিন্তু অবশ্যই এদের কাছে সেই পোটেনশিয়ালটা এখন তো সেটা দেখাচ্ছে। এবার ফুটবলে পোটেনশিয়াল ধরে রাখা একটা বড় ব্যাপার। একটা প্লেয়ার 15 বছর বয়সে যে পারফর্ম করে, 25 বছর বয়সে সেই পারফর্ম দেখাতে পারে না, অনেক প্লেয়ারের ক্ষেত্রে এটা হয়েছে। তো আমরা যেমন প্রেস করবো আমাদের ভাইদের, আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা যেন তাদের সেই আকাশে তুলে না দিই, যাতে তাদের কাছেও তাদের এক্সপেকটেশনটা ক্লিয়ার থাকে। লেট দেম গ্রো, ওরা গ্রো করলে আমরা তো আছি হ্যাঁ, তোদের যেমন হেল্প আমি করার একটা জন্য। এ করবো, যেমন আমাদের এই পর্তুগালের কথা যদি বলি, লালচুংনুঙ্গাকে যেহেতু আগের বছর হঠাৎ করে ইন্ডিয়া টিমে চান্স পেয়ে গেল, অবভিয়াসলি খুব ভালো খেলেছে, পুরো ভালো খেলেছে। এবার এসে ভালো খেলতে পারছে না বলে তাকে যাচ্ছে না এভাবে, মানে এ করছে, গালাগাল করছে, ঠিক আছে। তেমনই এবছর পিবি বিষ্ণু আর সায়ন ভালো খেলেছে, সামনে বারে হয়তো ভালো খেলতে পারবে না, কারণ প্রত্যেকটা প্লেয়ারই যখন একটা সিজন খুব ভালো খেলে, সামনে হয়ে তাদের একটা ড্রপ আসে, ঠিক আছে। পরের বছর তো আবার ভালো খেলবে, তারপরে হচ্ছে কনসিস্টেন্ট হয়ে যাবে। কিন্তু তারা আবার থেকে সামনে বছরে ওরা সায়ন ব্যানার্জি আর পিবি বিষ্ণুকে ওদের ফার্স্ট ইলেভেন ভাবছে, ওটা কাজ করে তো ভাবছে না। ওকে চেঞ্জে নামাচ্ছে, কিন্তু ওরা ভাবছে ফার্স্ট ইলেভেনে খেলবে নন্দ আর মহেশের থেকে এগিয়ে, ঠিক আছে। কিন্তু আমাদের এরকম যারা ইয়াংস্টার উঠে আছে, তাদের উপর কিন্তু এরকম বার্ডেন দেওয়া উচিত হবে না। তারা খেলবে, স্টার হবে, তারা 1 বছর আবার অল্প অল্প করে নামবে, তারপরে তারা যখন ডাইরেক্ট পেয়ে যাবে, আমাদের তখন 2025-26 যখন সাহাল থাপার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তখন দ্যাট দ্য বেস্ট টাইম কি আর অন্য কাউকে বাইরে থেকে নিতে হবে না, এদেরকে পুট করে দেওয়া মাঝখানে, ওদেরকে সেলের। সাহাল থাপার কন্ট্রাক্ট 2028-30 অব্দি না, আছে। ওটা কন্ট্রাক্ট তো প্লাস সেটা টু তো একটা প্লাস থ্রি ব্যাপার, আছে, কোনো প্লাস কারণে টু আমি প্লাস থ্রি এগ্রি আছে, করছি, হ্যাঁ। ও মাঝখান থেকে হ্যাঁ, প্লাস টু প্লাস থ্রি আছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে মোহনবাগান সাপোর্টাররা, আমি ক্লাস থিওরিতে বিশ্বাস করি না, বাট আমি এটুকু মানি ইন্ডিয়ান ফুটবলের যে কটা ফ্যান বেস আছে, মোহনবাগান ফ্যান বেস ইজ ক্লাস অ্যাপার্ট ফ্রম এভরিওয়ান এলস। তো আমাদের ফ্যান বেস কোনোদিনই ইউথদের ব্লেম করে না। ইভেন তুমি যদি দেখো যেটা সুপার কাপের ডার্বিতে দুটো আমাদের ইউথ প্লেয়ারের ব্লান্ডারের জন্য আমরা গোল কনসিড করেছিলাম, আমি নাম নেবো না এই পডকাস্টে তাদের, বাট তাদের কিন্তু মোহনবাগান সাপোর্টাররা যাতাভাবে অপমান করেন। হ্যাঁ, প্লেয়াররা নিজেদের থেকে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে ক্ষমাও চেয়েছে অবশ্যই, বাট মোহনবাগান ফ্যানেরা তাদের পাশেই দাঁড়িয়েছে, সিনাপ বলেছে মোহনবাগান ফ্যানেরা, আমি কাউকে দেখিনি যারা গিয়ে যাচ্ছে এইভাবে অপমান করেছে। হ্যাঁ, এবার এক্সেপশন সব ফ্যান বেসেই আছে, বাট আই বিলিভ মোহনবাগান ফ্যানেরা এই ক্ষেত্রে অনেকটা ম্যাচিউর, তারা জানে ইউথ প্লেয়ারদের কিভাবে ট্রিট করতে আমি তো হয়। লাস্ট ডার্বির ব্লগে দেখেছি, সেই লালচুংনা পা থেকে একটা বল বেরিয়ে গেল না, মানে একটা বল ক্রস করতে গেল, বাইরে লেগে বেরিয়ে গেল, মানে খুব মানে একদম বাচ্চাদের মতো হলো না, পুরো ব্লগের মধ্যে গালাগাল করছে, হুম ঠিক হুম আছে, মানে একদম ইনস্ট্রিক্টলি গালাগাল এই করছে। তো দেখো এবার, তো হ্যাঁ এবার কিছু ক্ষেত্রে কি হয়, তুমি যখন ম্যাচ দেখছো বসে একটা টান টান উত্তেজনার ম্যাচ মুখ দিয়েও বেরিয়ে যায়, তখন কেউ খেয়ালও করে না ওটা লালচুং মুন্ডা খেলছে না কোনো সিনিয়র 36 বছরের প্লেয়ার খেলছে। তো সেটা একটা ব্যাপার, এখানে আমি ইস্ট বেঙ্গল সাপোর্টারদের ব্লেম করবো না, লেট আস নট ব্লেম দেম। বাট ঠিক আছে, হয়ে যায় মাঝে মধ্যে, বাট আমরা যদি ক্রিটিসাইজও করি সেটা যেন গঠনমূলক সমালোচনা হয়, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট। হ্যাঁ, অনেকের আচ্ছা, তো লাইফে হবে। ঠিক আছে, আমাদের ডিসকাশন প্রায় শেষের দিকে হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, সবাই বাড়ি যাবে। তো ছোটখাটো একটা আপডেটস আমরা দিয়ে দেবো, যেটা কমেন্টে অনেকবার করেছে অনেকবার, সেটা হচ্ছে আপুইয়া নিয়ে কোনো আপডেট আছে কিনা। তো ওটা আমরা এমবিএফটি কাছ থেকে জেনে নেবো, জাস্ট ছোট একটা কিছু জানতে পারি আমরা, তো দেখি।
আপুইয়া নিয়ে বা এই মুহূর্তে ইন্ডিয়ান সাইনিং নিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, মার্কেটে যা খবর ঘুরছে খুব এক্সাইটেড হওয়ার দরকার নেই। হ্যাঁ, এক্সাইটেড আমরা হতে পারি, কারণ আমরা জানি আমাদের ম্যানেজমেন্ট সবসময় বেস্ট প্লেয়ারই রিক্রুট করে। বাট মোহনবাগানের কংক্রিট নিউজ তখনই বেরোবে যখন ইন্ডিয়ার ক্যাম্পটা ওভার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যে রিউমারটা দেখছো আপুয়ের ওপর একটা ইন্টারেস্ট আছে, এটা সত্যি। বাট অনেক জায়গায় তোমরা দেখতে পাবে ডান ডিল বলে খবর বেরিয়ে গেছে, এগুলো কিন্তু পুরোপুরি মিথ্যে। এখনো অব্দি ডিলটা অতটাও ক্লোজ হয়নি। তবে একটা জিনিস সার্কুলেট হচ্ছে, যেটা খুব সত্যি কথা, আপুইয়ার একটা রিলিজ ক্লজ আছে যেটা এই বছর থেকেই সম্ভবত ভ্যালিড, যে কারণে ইস্ট বেঙ্গল সম্ভবত আপুইয়াকে টার্গেট করেছে। এবং তোমরা সবাই জানো আমরা কিভাবে আপুইয়ার পিছনে ছিলাম 2 বছর আগে। তো সব দিক থেকে বিচার করলে এটা ডিনাই করার জায়গা নেই যে আমরা আপুইয়ার পিছনে নেই। ইয়েস, উই আর আফটার আপুইয়া, বাট আপুইয়ার সাইনিং হয়ে গেছে, এটা বলার মতো সময় এখনো আসেনি। আপুইয়ার রিলিজ ক্লজ যেটা, সেটাও রিজনেবল। অনেক জায়গায় খবরটা বেরিয়ে গেছে, আমরা এই মুহূর্তে অফিসিয়ালি কিছু জানাতে চাইছি না এটা নিয়ে। বাট যারা যারা জানো তারা জানো আপুইয়ার রিলিজ ক্লজ কত টাকার। তো সেটাও মোহনবাগানের জন্য খুবই অ্যাফোর্ডেবল। এবার ডিসিশন প্লেয়ারেরা ক্লাবে, দেখা যাক কি হয়। আমরা জিকসন সিং এর পিছনে হালকা ইন্টারেস্ট দেখিয়েছিলাম, বাট সেই ইন্টারেস্টটা থেকে এই মুহূর্তে আমরা ব্যাক অফ করেছি। তো এটাও আর একটা বড় হিন্ট তোমাদের জন্য যে আমরা একজন বেটার প্লেয়ারকে মার্কেটে পেয়েছি, তার জন্য আমরা জিকসনের থেকে ইন্টারেস্টটা কিছুটা ব্যাক অফ করেছি। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে এবার আমার। বাকিটা সময় বলবে আপুইয়া মোহনবাগানে আসে আমার কিনা। মনে হয় জিক্স সঙ্গে ট্রাই করার মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে একটা চেহারা বড় অবভিয়াসলি, আর এসিএল এ লাগবে সেই জন্য মেইনলি। ঠিক আছে। হ্যাঁ, তার সাথে মিডফিল্ডে একটা ইন্ডিয়ান রিইনফোর্সমেন্ট চাইছে ম্যানেজমেন্ট। এবার সেখানে ম্যানেজমেন্ট জিকসনকে ওয়ান অফ দ্য টপ প্লেয়ার ভাবে, কিন্তু জিকসনের থেকেও টপ প্লেয়ার ভাবে একজনকে যাকে ম্যানেজমেন্ট চেয়েও পায়নি। এবছরে অল অফ আ সাডেন সে মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল। আচ্ছা তো দেখা যাক কি হয় সেসব। তাহলে অবশ্যই টাংরি আর গ্ল্যানকে ছেড়ে দিলে তো আমাদের একটা সিডিএম অবশ্যই লাগবে, আর সেটা আপুইয়া কোয়ালিটির অবশ্যই প্রয়োজন। ঠিক যদি আছে, এইটা তাহলে নিয়ে আপুইয়া আপুইয়াকে আসে, নিয়ে প্লিজ প্লিজ একটা কথা, আপুইয়াকে নিয়ে আমার বেশি কোনো কমেন্ট করতে পারবো না, একটু বুঝবে, প্রফেশনাল ইস্যু আছে আমাদের। তো আপুইয়াকে নিয়ে বেশি কিছু বলা যাবে না, এটা জাস্ট যেটা বললাম ওটাই শুনে রাখুন। যে কিছু রিলিজ ক্লজ আছে, ক্লজটা আমরা বলতে পারছি না, যারা জানে তারা জানে, যারা জানে না সরি, আমরা বলে দেবো পরে। বাট ডেভেলপমেন্ট কিছুই নেই বলতে গেলে, এখন খুবই আর্লি স্টেজ, খুবই ইনিশিয়াল স্টেজ। ইন্টারেস্ট ইয়েস আছে, বাট ডান ডিলের কাছাকাছি এখনো নেই, জাস্ট একটা মানে ইন্টারেস্ট টাইপ হয়েছে। তো যাই হোক, আমরা আপুইয়া থেকে সরে আসি আজকে। এবং একটা রিউমার এখানে ডিনাই করা আই গেস ভালো, অনেক জায়গা থেকে ক্লেম করা হচ্ছে মোহনবাগানে জয়গুপ্তা ইজ দ্য রানডিল। এটা এই মুহূর্তে পুরোপুরি রিউমার। জয়গুপ্তার সাথে মোহনবাগানের ইনিশিয়াল কথা হয়েছিল গত বছরেই, যখন জয়গুপ্তা পিক ফর্মে ছিল। তারপর জয়গুপ্তার ফর্ম ড্রপ হয়, আমাদেরও কোচ চেঞ্জ হয়, ভুবন সেকান্তর জায়গায় হাবাস আসেন। তারপর থেকে আমরা জয়গুপ্তাকে স্কাউট করলেও আমাদের দিক থেকে কিন্তু সাইন করানো হবে এরকম কোনো অ্যাপ্রোচ এখনো জয়গুপ্তার কাছে যায়নি। অ্যাটলিস্ট এমবিএফটির কাছে সেরকম কোনো খবর নেই এই মুহূর্তে। হ্যাঁ, তো জয়গুপ্তা ওরা পুরো একদম ব্লাইন্ড রিউমার, তো ওটাও বেশি কিছু নেই। জয়গুপ্তা তখন মানে একদমই ব্লাইন্ড রিউমার ছিল, এককালে তো ছিল যে কংক্রিট হওয়ার কথা ছিল, বাট এখন তো পুরোপুরি ব্লাইন্ড রিউমার। জয়গুপ্তা তো একদমই না। তো যাই হোক, তো আজকে আমাদের স্পেস প্রায় শেষের দিকে হয়েছে। তো শেষ করার আগে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করার ছিল সবার কাছ থেকে, যারা আছেন এখানে সবাই বলতে পারেন, কমেন্ট লিখতে পারেন, যে এমবিএফটি অলরেডি প্রায় এক এক বছর হতে এলো, প্রায় হয়ে গেল, আর 2 মাস পর 1 বছর হয়ে যাবে। তো এমবিএফটি টা শুরু করেছিলাম আমরা সবাই মিলে একটা মোহনবাগান টুইটারটাকে রিপ্রেজেন্ট করার জন্য। আজকে একটা অনেক বড় জায়গায় চলে এসেছে। তো এটা নিয়ে কার কিরকম মতামত, কোথায় ইমপ্রুভমেন্টস করা উচিত আমাদেরকে নিয়ে, কোথায় ফোকাস করা উচিত, ওয়েবসাইটে কিরকম ডেভেলপমেন্ট করা উচিত, এগুলো যদি কিছু বলতে চান তো বলতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন। সবাইকে রিকোয়েস্ট করবো তাদের আমার অনেস্ট মনে হয় যে ফিডব্যাক একটা জানানোর ইউটিউব জন্য। ইউটিউব চ্যানেলে কি এটা কি ইউটিউব চ্যানেল আছে এমবিএফটির? প্লিজ, আমরা ইউটিউব নিয়ে ভাবনা চিন্তা করছি, খুব তাড়াতাড়ি এমবিএফটি ইউটিউবে অ্যাক্টিভ ভাবে লঞ্চ হবে আমরা আশা করছি, ফিঙ্গার ক্রসড। আর যদি কারো কোনো কিছু থাকে তো বলতে পারেন। আচ্ছা, আমার মনে হয় এমডিএফটি সত্যি খুব ভালো কাজ করছে। শুধু যদি মাঝে মাঝে একটুখানি মোহনবাগানের পুরোনো যদি স্টোরিগুলো তুলে আনা যায়, আরো মানে এটা করে এমডিএফটি দেখেছি, এটা যদি আরো একটু সুন্দর সুন্দর স্টোরি, চুনি গোস্বামীকে নিয়ে কিছু স্টোরি, বা পিকে ব্যানার্জিকে নিয়ে, শৈলেন মান্নাকে নিয়ে, আরো ভালো লাগবে এটা খুবই। তোমার কথা থেকে আমি তাহলে শুরুটা ধরে নিই। এমবিএফটির একটা সিরিজ চলছে অলরেডি, হোয়াই এমবি সিরিজ বলে, যেটা তোমরা অনেকেই চেনো, অভিক লিখছে। এবং ওটার বাংলাতেও আমরা আনছি আবহমান মোহনবাগান বলে, যেটা মেনলি সাগ্নিক লিখছে। এর সাথে আমরা একটা নতুন সিরিজ লঞ্চ করেছি মোহনবাগান লেজেন্ডস বলে, যেখানে আমাদের দুটো সেকশন প্ল্যান্ড আছে। একটা হচ্ছে নর্মাল মোহনবাগান লেজেন্ড সেগমেন্ট, এবং আরেকটা সেগমেন্ট আমরা করবো প্ল্যান করে রেখেছি তারাদের কথা বলে। দুটো সেগমেন্টেই আমরা মোহনবাগানের রিসেন্ট পাস্টের লেজেন্ড এবং যারা পুরোনো লেজেন্ড তাদের নিয়ে লেখার প্ল্যান করছি। তো
খুব তাড়াতাড়ি আমাদের ওই সিরিজগুলো রেগুলার ইন্টারভ্যালে লঞ্চ হয়ে যাবে। অলরেডি তোমরা দেখেছো ব্যারেটো এবং সোনি নর্ডিকে নিয়ে এপিসোড এসেছে, যারা রিলেটিভলি নতুন দিনের লিজেন্ড বলা চলে। বাট খুব তাড়াতাড়ি আমরা বাসুদেব মন্ডল বা তারও আগেকার টাইমকার লোকেদের নিয়ে আমরা সিরিজ আনার প্ল্যান করছি। সুনি গোস্বামীকে নিয়ে লেখা চলছে এবং তালিমে নাওকে নিয়ে লেখা চলছে। এরকম আমরা সবাইকে নিয়ে লেখার চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের এই আবদারটা আমরা রাখতে পারবো এবং খুব তাড়াতাড়ি এটা নিয়ে তোমরা দেখতে পাবে কাজের ব্যক্তি থেকে। একটা আউট অফ দ্য আচ্ছা, অবশ্যই একটা কথা বলে লাস্ট আমি বলছি যে মোহনবাগানে যদি কোনো ইন্টারন্যাশনাল স্টেজে বড় সাকসেস থাকে 80-70 যে কোনো দশকে, বা যদি এফসির কোনো বড় কম্পিটিশনে মোহনবাগানে বড় সাফল্য থাকে, সেটাকে যদি এখনকার একটু তুলে ধরা যায়, কারণ অন্যান্য যারা নতুন ফ্যান গ্রুপ আছে তারা অনেকটাই জানে না এইসব লেগেসি সম্পর্কে। এটার জন্যই তোমাদের রিকোয়েস্ট, তোমরা হোয়াই মোহনবাগান সিরিজটা ফলো করতে থাকো। ওখানে আমরা ডিকেড ওয়াইজ মোহনবাগানকে নিয়ে লেখা আনছি। আমাদের 1911 থেকে 1925 টাইম লাইনটি নিয়ে অলরেডি লেখা এসেছে, তারপরের ওই এপিসোডটা খুব তাড়াতাড়ি আসবে। তো এইভাবেই 60-70 এর এপিসোডও খুব দূরে নেই। তো আমরা অবশ্যই ওখানে হাইলাইট করবো এই বিষয়গুলো, এবং ওই সিরিজগুলো যখনই লাইভ হবে আমরা অবশ্যই ওগুলো নিয়ে টুইটও করবো। তো আশা করা যাবে ওখানে আমরা জানাতে পারবো কি কি অ্যাচিভমেন্ট সেই সময় ছিল। আচ্ছা, একটা লাস্ট আউট অফ দ্য কন্টেক্সট কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলুন লাস্ট। আচ্ছা, হ্যাঁ আমি আসলে এটা প্রথমবার জয়েন করেছি, তো আসলে মোহনবাগানের কিন্তু জার্সি অফিসিয়ালি, মানে মোহনবাগানের যে কিড স্পন্সর, তাদের ওয়েবসাইটে কিন্তু দেখা যায় না। যেমন তারা চেন্নাইকেও স্পন্সর করতো ইনমিডিয়া, তাদের কিন্তু পাওয়া যাচ্ছে অনলাইনে, কিন্তু মোহনবাগান এটা পাওয়া যাচ্ছে না কেন? এটা এরকম ব্যাপার। লিগে অ্যাকচুয়ালি সিজনের শুরুতে কিছু লট এনেছিল। তুমি জানো চেন্নাই থেকে মোহনবাগানের জার্সি সেল, মানে সেই 1:100 এর মতো ব্যাপার। তো মোহনবাগানের যা স্টক এসেছিল শেষ হয়ে গেছে। এবার তারপর নিভিয়া কেন রিনিউ করেনি সেটা একমাত্র নিভিয়াই বলতে পারে। নিভিয়ার জায়গায় অন্য যে কোনো ব্র্যান্ড হলে মোহনবাগানের জার্সি শুধু সেল করতে বোধহয়। তো এটা আশা করি খুব তাড়াতাড়ি সলভ হবে। তোমরা জানো একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছিল রেড স্পোর্টস, যেটা আমরাও কনফার্ম করতে পেরেছি। স্কেচার্স আসছে এবং স্কেচার্স খুব বড় ব্র্যান্ড, ফুটবল জার্সি মার্কেটে রিলেটিভলি নতুন। রিলেটিভলি বলা যায় না, আমরাই বোধহয় ওদের প্রথম প্রজেক্ট হতে চলেছি ফুটবল জার্সি মার্কেটে। তো দেখা যাক ওরা কিরকম কাজ করে। আচ্ছা, ওকে কেউ বলতে পারো কলকাতায় কোনো তো ওরা কলকাতায় কোথায় জার্সি পাওয়া যাবে ভালো? আমি আসলে এই বিষয়ে জানি না অতটা। কলকাতায় তুমি যদি জার্সি কিনতে চাও তুমি বিধান মার্কেটে গিয়ে খোঁজ করতে পারো, ওখানে তুমি সব ধরনের রেঞ্জে জার্সি পেয়ে যাবে। জার্সি আর কিট সব পেয়ে যাবো তো? হ্যাঁ, সব রকমই পেয়ে যাবে ওখানে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ওটা, তো ওখানে তুমি পেয়ে যাবে সব রকম কিছু। ঠিক আছে। আচ্ছা, বেশ আমাদের অনেক সুন্দর একটা আড্ডা হলো, অনেকদিন পর সবার সঙ্গে কথা হলো, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে কথাবার্তা করা নিয়ে। আচ্ছা আমাদের হ্যাঁ, আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করবো, শুধু তো তোমরা দুজন রিভিউ দিলে, কৃষ্ণেন্দু আছে ফলে, মৃত্যুঞ্জয় আছে, তোমরাও এমবি থেকে নেগেটিভ কিছু ফিডব্যাক দাও, খুব ভালো লাগবে। হ্যাঁ একদম প্লিজ। আই গেস আশা করি সবাই ড্রপ করে গেছে, তাহলে লেটার একদম অনেক রাতও হয়েছে। তো বেশ ঠিক আছে, আমাদের কৃষ্ণেন্দু কিছু বলতে বোধ। হ্যাঁ, এমবিএফটি আমি একটাই জিনিস বলবো যে শুরু থেকে আজ অব্দি যেটা জার্নিটা এমবিএফটি করে চলেছে, তো সেটা সত্যি কমেন্ডেবল। আর একটা জিনিস আমি বলবো, পরবর্তীকালে আমাদের যে নিউ ট্রান্সফার রিলেটেড বা যাই হোক, যে সিজনের নতুন যেগুলো আমাদের অনগোয়িং প্রসেস হবে, তো সেক্ষেত্রে যে আমাদের যে কন্টিনিউয়াস যে ওভারফ্লো হচ্ছে বা কন্টিনিউয়াস যে এটা প্রসেস একটা চলছে, সেটা যেন এভাবেই কন্টিনিউ থাকে। আমি এটাই বলবো যে 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 এফোর্টটা চলছে সেটা সত্যি কমেন্ডেবল। একটা জাস্ট একটা ফ্যান গ্রুপ থেকে আজ একটা অলমোস্ট একটা প্রতিষ্ঠানে যেটা রূপান্তরিত হয়েছে, সেটা যেন এভাবেই চলতে থাকে, এটাই আমার বলার। থ্যাংক ইউ, খুব সুন্দর ছিল আমাদের রিভিউ ছিল। আচ্ছা বেশ, আর কেউ আই থিঙ্ক নেই স্পিকারে, আর তো তাহলে এন্ড করি। তো সবাইকে রিকোয়েস্ট, তোমরা জানো ইংলিশ একটা ইউটিউব চ্যানেল আছে, এই পডকাস্টটাও আমরা ইউটিউবে আপলোড করবো খুব তাড়াতাড়ি, সবার সাথে লিঙ্ক শেয়ার করে দেবো। তোমরা যারা পার্টিসিপেট করলে তারা অবশ্যই শুনো, বাকিদের লিঙ্ক পাঠিও শোনার জন্য। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ট্রান্সফার সিজন আসছে, আমরা আশা করি এমবিএসসি থেকে আমরা প্রুভ করতে পেরেছি আমরা খুব বেশি ভুল খবর দিই না। হ্যাঁ, কেউ 100% ঠিক খবর দেয় না, বাট আমরা খুব বেশি ভুল খবর দিই না। তো উইল রিকোয়েস্ট তোমরা mbft.in ওয়েবসাইটটাকে চেক আউট করো, যদি কোনো ব্রেকিং নিউজ থাকে আমরা চেষ্টা করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর আমাদের এমবিএফটি ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও অবশ্যই।
জয় মোহনবাগান।